ভালোবাসা আবেশিত হয়ে জড়িয়ে ধরে সাদকে। শুধু জড়িয়ে নয়, সাদের মুখটা নামিয়ে ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে সরে আসে। তৎক্ষণাৎ হুশ আসতে সে সাদকে ছেড়ে দেয়। লজ্জায় আর তাকিয়ে থাকতে পারে না সেদিকে। প্রেয়সীর লজ্জা ভরা মুখ পানে চেয়ে সাদ হাসে। বেশ অনেকটা সময় কাটিয়ে তারা ফিরে আসে। বৃষ্টিতে ভিজে দুজনেরই হাল বেহাল। ফিরতে গিয়ে আখির কাঁপুনি উঠে যায়। সাদ এক হাতে তাকে আগলে নিয়ে দ্রুত বাড়িতে ফেরে। আখিকে বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে ভেজা কাপড় ছাড়তে। আখি সেটাই করে। কাঁপুনির পরিমাণ অনেকটাই কমে আসে। সাদও ফ্রেশ হয়ে নেয়। তবে এসবের মধ্যে ভালো কাজ বলতে আশরাফ সাহেব ওদের জন্য চায়ের ব্যবস্থা করে দিয়ে যায়। রাতের খাবারটাও দিয়ে যায়। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। পরে যদি আসতে দেরি করে ফেলে, ছেলে মেয়ে দুটো না খেয়েই থাকবে। সাদ ওনাকে এখন বৃষ্টির মধ্যে যেতে বারণ করে, কিন্তু তিনি শোনেন না, চলে যান। আখি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সাদ একটা কাপে করে তার দিকে চা এগিয়ে দেয়। আখি হাসি মুখে সেটা নিজের হাতে নেয়। আপনি তো চা খেতে অভ্যস্ত নন। অভ্যস্ত নই ঠিকই, কিন্তু তোমার সাথে তো খাওয়াই যায়। আই থিংক এখন এর স্বাদ ভিন্ন হবে। বলেই সে চায়ের কাপে একটা চুমুক দেয়। ইটস রিয়েলি টেস্টি। একটা চুমুক দিয়ে দেখো। আখি নিজের কাপ থেকে চুমুক দিতে গেলে সাদ তাকে বাধা দেয়। নিজের কাপটা এগিয়ে দেয় আখির দিকে। এর থেকে খাও। আখি বিনা বাক্যে চায়ের কাপে একটা চুমুক দেয়। চা ভালোই হয়েছে, তবে স্বাদের এটু খেতে পেরে চায়ের টেস্ট যেন কয়েক গুণ বেড়ে গেছে। এভাবেই কেটে যায় অনেকটা সময়। এখন গভীর রাত, বৃষ্টি এখনো থামেনি। বাইরে বজ্রপাতের শব্দে কেঁপে উঠছে ধরণী, সেই সঙ্গে ঝড়। অবশ্য এটা হওয়ারই ছিল। এত গরম পড়লে ঝড় বৃষ্টি তো হবেই। আখি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের পরিবেশ উপভোগ করছিল, যদিও রাতের বেলা, তাও। আর থেকে থেকে কেঁপে উঠছিল। সাদ আখির পাশে এসে দাঁড়ায়। আখিকে কাঁপতে দেখে তার কাঁধে হাত রাখে। সঙ্গে সঙ্গে তার শীতল হাত উষ্ণ হয়ে যায়। বলেছিলাম বৃষ্টিতে না ভিজতে, দেখলে তো কেমন জ্বর এসেছে। আখি নিবু নিবু চোখে তাকায়। সাদ তার চোখের পানে তাকিয়ে থেমে যায়। বুকে টেনে নেয় কম্পিত আখিকে। আখিও সাদের বুকের সাথে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। আখির শরীরের উষ্ণতা সাদের শরীরে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে। একটু দাঁড়াও, আমি দেখি ওষুধ আছে কিনা। থাকার তো কথা। বলেই সাদ ট্রলির কাছে চলে যায়। দেখে প্যারাসিটামল আছে। সে আখিকে খাইয়ে দেয়। অতঃপর আখিকে জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। বেশ কিছু সময় পর আখির শরীর থেকে জ্বর ছাড়তে থাকে। সে সাদের বুকে মাথা রেখে তার টি শার্ট খুচরাতে থাকে। কি হয়েছে, ঘুম পাচ্ছে? আখি মাথা নেড়ে জানায়, না, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়বো? ঠিক আছে, চলো। বলেই সে আখিকে শুইয়ে দেয়। নিজেও তার পাশে শুয়ে পড়ে। আর আখিকে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। ঘুমাও। আখিও সাদের কথায় চোখ বন্ধ করে ফেলে। তবে ঘুম আসে না। সাদ যেন চোখ বন্ধ করে কি সব ভেবে চলেছে। কিছু সময় পরে সে নিজেই ডাক দেয়। আখি, ঘুমিয়ে পড়েছো? আখির থেকে তৎক্ষণাৎ জবাব আসে। না। সাদ ভেবেছিল আখি হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাকে জাগ্রত দেখে তার ভ্রু কুঁচকে আসে। সঙ্গে ঢোক গেলে কিছুটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। এভাবে জেগে না থেকে ঘুমিয়ে পড়ো আখি। তুমি এইভাবে জেগে থাকলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আখি তড়িৎ গতিতে সাধের পানে তাকায়। মোমবাতির আলোয় সাধের জল জল করতে থাকা মুখটা ভেসে ওঠে তার সামনে। আখির কেমন ছুঁয়ে দিতে ইচ্ছে করে ওই মুখটা। আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় সে নিজেকে গুটিয়ে নেয়। এমনিতেও আজ নৌকায় সে একটা সাহসী কাজ করে ফেলেছে। এখন আবার যদি অমন করে, তাহলে সাদের সামনে লজ্জায় মুখ তুলে হয়তো তাকাতেই পারবে না। কি সমস্যা হবে? সাদ কোনো ভনিতা ছাড়াই বলে। তুমি অসুস্থ। আমি চাইছি না এমন কিছু হোক যাতে তুমি আরো অসুস্থ হয়ে পড়ো। তাই ঘুমানোই তোমার জন্য বেটার অপশন। আখি কেমন হতবিহ্বলের ন্যায় তাকিয়ে থাকে সাধের পানে। বুঝে ওঠার চেষ্টা করে সে আসলে বলতে কি চেয়েছে, কিন্তু যখন বুঝতে পারে তখন লজ্জায় তার দু গাল রক্তিম বর্ণ ধারণ করে। সে সাধের বুকে মুখ লুকিয়ে ফেলে। আখির অবস্থা দেখে সাধ হেসে ফেলে।
আখিকে শক্ত করে জড়িয়ে ধরে। তবুও দুজনের কারো চোখে ঘুম আসে না। অনুভূতির জোয়ার দুজনের মাঝেই হানা দেয়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও সাদ যখন দেখে আখি এখনো জেগে আছে, তখন আর সে শান্ত থাকতে পারে না। আখিকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দেয়। তার উপর আধা শোয়া হয়ে বলে, বলেছিলাম ঘুমিয়ে যেতে, শুনলে তো না। এখন যেটা হবে তার জন্য আমি দায়ী নই। সাদের কথায় আখি শুকনো ঢোক গেলে কিছুটা ভয়ও পেয়ে যায়। তবে এই ভয় অনুভূতির মাঝে হারিয়ে যাওয়ার ভয়। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপ- কিন্তু পুরো কথা আর শেষ করতে পারে না। তার আগেই সাত তার শুষ্ক ওষ্ঠদয় ধারা আখির নরম ওষ্ঠদয় আঁকড়ে ধরে। আখিকে কিছু বলার সুযোগও দেয় না। আখি কেমন কেঁপে কেঁপে ওঠে। কিছুক্ষণ পরে সাত তাকে ছেড়ে দেয়। আখির চোখ জোড়া বন্ধ, লজ্জায় খোলার সাহসও পাচ্ছে না। সাত তার দিকে ফিরে হাসে। একে একে চুমু এঁকে দিতে থাকে আখির মুখে, গলায়। আখির কাঁপুনি তাতে বাড়ে। সাত হাসকি কণ্ঠে বলে, আজ যদি তোমাকে সম্পূর্ণ নিচের করে চাই, অনুমতি দেবে আমায়? আখি তড়িৎ গতিতে চোখ খোলে, দেখে সাত কেমন ঘোর লাগা দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তবে তার কি হলো কে জানে। সে দু হাতে সাতকে জড়িয়ে ধরল। সাদও নীরবে আখির সম্মতি পেয়ে তাকে আঁকড়ে ধরে। পরপর সিক্ত করে থাকে তার ভালোবাসার আদরে। প্রবেশ করে ভিন্ন কোনো জগতে। আখি একটা সময় নিজেকে ধাতস্থ করে নেয়, নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করে সাধের কাছে। সাত নিজের অস্তিত্বে সম্পূর্ণভাবে আখিকে মিশিয়ে নেয়। অতঃপর রাত্রি দ্বীপ প্রহরের সূচনা হয় ভালোবাসার নতুন কাব্য। বেলা গড়িয়েছে অনেকটাই। সূর্যের প্রখর কিরণে সাদের ঘুম ভেঙে যায়। সে নিভু নিভু নয়নে চায়, অনুভব করে বুকের কাছে ভারী কিছুর। নিভু নিভু চোখে বুঝে যায় এটাকে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিজেকে কেমন পরিপূর্ণ সুখী মানুষ বলে মনে হয়। ধীরে ধীরে সে সম্পূর্ণ জাগত হয়। বুকের মাঝে লেপ্টে থাকা আখির নিষ্পাপ ঘুমন্ত মুখের দিকে তাকাতেই তার হাসি দ্বিগুণ হয়। ঘুমন্ত আখিকে দেখেই তার হৃদয় দোলা দিতে থাকে। সে আখির চোখে মুখে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়, গুজে দেয় কানের পাশে। এখন আখির মুখ সম্পূর্ণভাবে দেখতে পায়। সে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে আখির কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয়। আখি নিজের একটা পা সাধের পায়ের উপর তুলে রেখেছে। এমনিতেও তার শোয়া ভালো না, শুধুমাত্র সাধ জড়িয়ে আছে বলেই হয়তো একটা জায়গায় স্থির আছে। তবে সুযোগ বুঝেই পা সাধের গায়ের উপর তুলে দিয়েছে। এতে অবশ্য সাধের ভালোই লাগছে। সে আখির কানের লতিতে ঠোঁট ছোঁয়াতে আখি কেঁপে ওঠে। ধীরে ধীরে ঘুম ভাঙতে থাকে তার। জেগেই সাদকে দেখে সে লজ্জায় তার বুকে মুখ গুজে দেয়। চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে রাতের ঘটনা। সে যেন আরো সাধের মাঝে চিপকে যায়। কি ব্যাপার, বুকের মাঝে ঢুকে যাওয়ার ইচ্ছে আছে নাকি? যদিও তুমি ওখানেই থাকো, এবার কি শ্বশুরিরে যাওয়ার প্ল্যান করছো? আখি মাথা নাড়ে, যার অর্থ না। না কেন? আমি তো ভাবছিলাম তোমাকে আরো ভালোবাসবো। সবে তো সকাল হয়েছে, সারা দিন পড়ে আছে। তুমি চাইলে সারা দিন তোমাকে ভালোবাসতে পারি। বিশ্বাস করো, তোমাকে ভালোবাসতে একটু কৃপণতা করব না। আখি যেন লজ্জায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ভাবে, এই ছেলেটা পেয়েছে কি? তাকে কি এভাবেই লজ্জায় মেরে দেবে? আপনি এতটা দুষ্টু কবে হলেন? আগে রাগ দেখাতেন আর এখন এইসব কথা বলে লজ্জায় ফেলছেন। কি চাইছেনটা কি আপনি? সাদ হাসে আখির কথায়। চাইছি তো তোমাকে সবসময়, প্রতিটা মুহূর্তে। কিন্তু তুমি লজ্জা পেয়ে পেয়ে সব শেষ করে দিচ্ছ। যাই হোক, এই যে ধরলাম, এখন আর ছাড়ছি না। ধরে থাকুন, আমার তো ভালোই লাগছে। এভাবে সারা জীবন কাটিয়ে দেব। বলেই আখি জিভে কামড় দেয়। ভাবে এই মুহূর্তে এই কথাটা বলা একদম উচিত হয়নি। ওদিকে সাদ বাঁকা হেসে বলে, তার মানে ম্যাডামেরও এইভাবে থাকতে খুব ভালো লাগে? তারপরে আখির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে, আদর পেতেও নিশ্চয়ই ভালো লাগে, তাই না? ছাড়ুন তো, উঠবো আমি। বলেই আখি উঠতে নেয়। এখানে থাকা তার পক্ষে আর সম্ভব না। এই ছেলে যা শুরু করেছে, তারপরে এখানে থাকলে লজ্জায় সে শেষ হয়ে যাবে। কিন্তু সে উঠতে পারে না। সাত তার বাহুতে আখিকে আবদ্ধ করে রাখে, চাইলেও আখি ছাড়াতে পারে না। আচ্ছা, আর লজ্জা দেবো না। এসো আমার জন, আমার বুকে এসো। বলেই সাদ আখিকে বুকে জড়িয়ে নেয়। আখিও পরম সুখে সেখানে লেপ্টে থাকে।
হঠাৎ করেই যেন স্বাদ একটু গম্ভীর হয়ে যায়, তবে মুখভঙ্গি স্বাভাবিক রেখেই বলে, তুমি আমার জীবনের অর্ধাংশ আঁখি। যদিও ইসলামিকভাবে সেটা বিয়ের পরেই হয়েছ, তবে যেদিন থেকে তোমাকে নিজের মণিকোঠায় জায়গা দিয়েছি সেদিন থেকেই তোমাকে নিজের সব কিছু মেনে নিয়েছি, ভালোবেসেছি। স্বাদ কিছুটা বিরত নেয়, অতঃপর বলতে শুরু করে, জীবনে যদি কোনো সমস্যা হয় শুধু একটা বার আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। কিন্তু নিজেকে কষ্ট দিয়ে কোনো খারাপ ডিসিশন নিও না, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি ছাড়া আমি সত্যি শেষ হয়ে যাব। আমার মনে হবে আমি তোমাকে আগলে রাখতে পারিনি। আঁখি সবটাই শুনল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। আমি কি এতটা লাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি লাকি কিনা আমি জানি না, তবে তোমাকে পেয়ে এই সাদ পরিপূর্ণ। তুমি আমার পূর্ণতা, সৃষ্টিকর্তা দেওয়া সকল উপহারের সবচেয়ে দামি উপহার, যার দিকে তাকালে আমি পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পাই। আর আমি নিজের মাঝে আপনার অস্তিত্বকে। তাহলে কথা দাও, আজ থেকে আমরা বন্ধুর মতো। জীবনে যতই ঝড় আসুক না কেন, আমাকে বলতে একটু দ্বিধাবোধ করবে না। আমি সব সময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকব। পৃথিবীর এক পাশে যদি সবাই দাঁড়িয়ে থাকে, অপর পাশে আমি শুধু তোমার জন্যই থাকব। আচ্ছা, আপনার কোনো বন্ধু নেই? না মানে আপনি বা ভাইয়া কারো কোনো বন্ধুকেই তো দেখলাম না কোনোদিন। আমরা দুজনেই দুজনের বন্ধু, তাই আলাদা করে কাউকে প্রয়োজন হয়নি কখনো। মিথ্যে বলুন, আপনার রাগ আর গম্ভীরতার জন্য কেউ আপনাকে বন্ধু করতে চায়নি? আঁখির কথায় সাত শব্দ করে হেসে ওঠে, যেন আঁখি কোনো কৌতুক শুনিয়েছে। এভাবে হাসছেন কেন? আমি কি হাসার মতো কোনো কথা বলেছি? বলেছই তো। তুমি জানো, সবাই আমার এই গম্ভীরতার জন্যই আমাকে বেশি পছন্দ করে, ভালোবাসে। অবশ্য অন্যদের বলে কি লাভ, তুমি নিজেকেই দেখো না, আমি এমনটা জেনেই তো ভালোবেসেছো। সাদের কথায় আঁখি চুপ হয়ে যায়, ভাবতে থাকে সত্যি তো সাদকে এভাবে ভালোবেসেছে। সে যেমন তেমন ভাবে নিজের মনে জায়গা দিয়েছে। থাক, অত গবেষণা করে লাভ নেই। আঁখি এবার চুপ হয়ে যায়, তবে সাদের বুকে মাথা দিয়ে রাখতে ভোলে না। আপাতত এটাই তার পরম শান্তির জায়গা। আচ্ছা, আপনি কি আমাকে এতটাই বিশ্বাস করেন যে আমাকেই সব সময় সাপোর্ট করবেন? করি তো, কারণ তুমি মেয়েটা তেমনই। তবে একটু মাথা মোটা, বেশি বোঝো, অথচ যেগুলো বোঝার দরকার সেগুলোই বোঝো না। আঁখি বেশ ফুরফুরে মেজাজে ছিল, সাদের কথা শুনে তার মেজাজ বিগড়ায়। আপনি আবার আমাকে মাথা মোটা বললেন? বললাম তো, কারণ তুমি এমন কাজই করো সব সময়। অসুখ হলে মানুষ রোগের সাথে লড়াই করে, রোগীর সাথে নয়, সেটা বোঝো তুমি? আপনি আছেন তো বুঝিয়ে দেওয়ার জন্য, আমাকে আবার নিজে নিজে বুঝতে হবে? হঠাৎ করে আঁখির গলার স্বর নমনীয় হয়ে যায়, সে সাদের দিকে তাকিয়ে থাকে। আমি তো আছি সব সময়, কিন্তু নিজেকে তো নিজেও বুঝতে হবে। ভুল ডিসিশন নেওয়ার আগে নিজেকে শক্ত করে রাখতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার আখিকে শক্ত হতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমাকে ভালোবাসার জন্য তো আপনি আছেন। আমি সব সময় সবভাবেই আছি। তাহলে অত ভেবে লাভ নেই। আমি ভুল পথে গেলে আপনি শুধরে দেবেন। আমি আছি তো, কিন্তু তোমাকেও ঠিক ভুল শিখতে হবে। আমি যখন থাকবো না, কে সামলাবে তোমাকে? সাধের কথায় আঁখির বুকটা ধক করে ওঠে। সে সাধের বুকে মুখ গুজেছিল, কিন্তু সাধের কথায় তড়িৎ গতিতে অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকায়, কেঁদে ওঠে ফুপিয়ে। হঠাৎ করে আঁখিকে কাঁদতে দেখে সাধ কিছুটা ভরকে যায়, ভাবে সে কি এমন বলেছে যে আঁখি কাঁদতে শুরু করে দিয়েছে। এ কি, তুমি কাঁদছো কেন? আখি, আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? কথা বলো আখি, কি হয়েছে? আপনি এমনটা কেন বললেন? আপনি কোথাও যেতে পারেন না। তুমি তো দেখছি শুধু বয়সেই বড় হয়েছো। আরে পাগলি, এবার কান্না থামাও, আমি তো কথার কথা বলেছি। না, কথার কথাও বলবেন না, মোট কথা কিচ্ছু বলবেন না। আচ্ছা, বলবো না। এবার খুশি? হুম। আপনি কিছু হওয়ার আগেই আমার কিছু হয়ে যাক। আখি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এসব বলবে না। আমি তো মজা করে বলেছি, তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ? তোমার কিচ্ছু হবে না, আর না আমার কিছু হবে। আমরা দুজন একসাথেই থাকবো, একই সঙ্গে বাঁচবো। হুম। হুম। হুম তো। বেশ, তাহলে এখন একটু ভালোবাসো। সামান্য ব্যাপারে কেটে কেটে আমার মুডটাই নষ্ট করে দিয়েছো। এখন ভালোবাসা দিয়ে সেটা ঠিক করে দাও। দেব না, উঠে পড়ুন তো। না, সেইটা বললে হবে না। আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিয়ে যেইখানে খুশি যাও, নইলে আমি নিজেই। সময়টা বৈকাল। আঁখি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, তবে ঠোঁটের কোণে তার সূক্ষ্ম হাসি লেগেই আছে। সময়টা গোধূলির একটু আগে হয়, চারদিক থেকে নানা নাম না জানা পাখির কলতানে আশেপাশে মুখরিত।
দুপুর থেকে অনেক গভীর রাত পর্যন্ত বৃষ্টি হওয়ায় চারিদিকে প্যাচপ্যাচানি কাদা। আখি পাখিগুলোর দিকে তাকিয়ে নানান ভাবনায় মগ্ন। হঠাৎ করেই কেউ তার শাড়িটা হালকা করে সরিয়ে নগ্ন উদরে হাত রাখে, টেনে ধরে তার পিঠটা নিয়ে আসে তার বক্ষ বাজে। ব্যক্তিটি কে হতে পারে? আখি সহজেই বুঝে যায়। এই কড়া পারফিউমের সুঘ্রাণ, স্পর্শ তার সমস্ত অস্তিত্বে মিশে গেছে। এখন চোখ বন্ধ করে থাকলেও স্বাদের ছোঁয়া সে সহজেই চিনে ফেলতে পারবে। শরীর কেমন এখন? জ্বর আর আছে? দুপুরের পর থেকে আর নেই, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে কি খুব কষ্ট দিয়ে ফেললাম? আখি ছোট্ট করে উত্তর দেয়, না। রাতে আরেকটা প্যারাসিটামল খেয়ে নেবে। আমরা আজ আর কোথাও যাব না, বাইরে খুব কাঁদা, মেঘও করে আছে, হয়তো আবার বৃষ্টি হবে। আর হ্যাঁ, আমরা কালকেই ফিরে যাচ্ছি। কালকেই? হ্যাঁ, আসলে অফিসে একটু সমস্যা হয়েছে, আমার যাওয়াটা খুব প্রয়োজন। তোমাকে আবার নিয়ে আসবো। এটা নিয়ে আবার মন খারাপ করো না কিন্তু। আজকাল তো অল্পতেই কাঁদতে বসে যাচ্ছ, কখনো শাড়ির জন্য কাঁদছো তো কখনো আমার সামান্য একটা কথাতে কাঁদছো। আপনি বুঝবেন না এসব। আর শহরে ফিরে যাওয়া নিয়ে আমার কোনো কষ্ট নেই, কারণ আপনি তো সেখানেও আমার সাথেই থাকবেন। আপনি থাকলেই আমার সব মন খারাপ ভ্যানিশ। তাই? জি চৌধুরী মশাই। সাদ হাসে আখির কথায়। বেশ অনেকক্ষণ অপলক তাকিয়ে থাকে তার দিকে। আর কত দেখবেন? এত দেখলে পরে দেখতে কি আর ভালো লাগবে? মনের চোখ দিয়ে যাকে দেখা যায় তাকে সব সময় সব পরিস্থিতিতেই ভালো লাগে। তারপর সে আখির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তবে কিছু কিছু সময় একটু বেশি ভালো লাগে। বলেই সাদ রহস্যময়ী হাসি দিয়ে চলে যায়। আখি তার দিকে তাকিয়ে ভাবতে থাকে সে আসলে বলেছেটা কি। যখন বুঝতে পারে চোখ বড় বড় করে তাকায়, মনে মনে সাদকে নির্লজ্জ অসভ্য উপাধি দিতেও ভোলে না। নিশুতি রাত্রি, ঘড়ির কাঁটা টুংটাং করে জানান দিচ্ছে সময়টা রাত 1টা। আখি ডাইনিং টেবিলের ওপর মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও টের পায়নি। ওদিকে ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে, অথচ স্বাদের ফেরার কোনো নাম নেই। লোকটা মনে হয় অভিমান করে বসে আছে। ওই যে বলেছিল সে বাপের বাড়ি যেতে চায়, আর বেরিয়েও পড়েছে। যদিও সে মিথ্যে বলেছিল, দেখতে চাইছিল স্বাদের অভিব্যক্তি, কিন্তু সে তো বাড়িতেই আসে না। আখি মন খারাপ করে টেবিলের উপর মাথা রাখে। স্বাদের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের মাঝে তলিয়ে যায় সে নিজেও বুঝে উঠতে পারে না। 1টা 15। নিজের কাছে থাকা এক্সট্রা চাবি নিয়ে সাদ দরজা খোলে। মেজাজ তার চটে আছে। আখিকে সামলে পেলে 2-1 ঘা দিতে ইচ্ছে করছে, কিন্তু বড্ড ভালোবাসি কিনা। তাই তো আজ চেয়েও খান বাড়িতে যায়নি। ওখানে গেলেই তার সমস্ত বরফ গলে পানি হয়ে যাবে। মেয়েটাকে দেখতেই হৃদয় শান্ত হয়ে যাবে। অভিমানী মন গলে ভালোবাসার পুষ্প নতুন ভাবে ফুটবে। যেটা সে চাইছে না, সে মেয়েটাকে শাস্তি দেবে, তাকে একা রেখে চলে যাওয়ার কঠোর শাস্তি প্রয়োগ করবে। সাত দরজা বন্ধ করে ভেতরে যেতেই থমকে যায়, আটকে যায় তার নিঃশ্বাস। না চাইতেও সমস্ত অভিমান গলে পানি হয়ে যায়। বুকের কাছে কেমন শান্তি শান্তি অনুভব করে। ঠোঁটের কোণে ফুটে ওঠে কিঞ্চিত হাসি। সে ধীর পায়ে এগিয়ে যায় আখির নিকট। মেয়েটা ঘুমোচ্ছে, আর ঠোঁটগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। সাদের ইচ্ছা করলো ওই ঠোঁটগুলো ছুঁয়ে দিতে, ভরিয়ে দিতে তার ভালোবাসা নাদরে, কিন্তু ঘুমন্ত মেয়েটাকে জাগাতেও ইচ্ছে করছে না। সে একটা চেয়ার নিয়ে আখির মুখের ঠিক সামনেই বসে পড়ে। ডাইনিং টেবিলের ওপর হাত ভাঁজ করে তার ওপরে নিজের মাথাটা রাখে। অপলক চেয়ে থাকে নিজের প্রেয়সীর পানে। সারাদিনের ক্লান্তি দূর হয় নিমিষে। সাদ আলতো হেসে বিড়বিড় করে, মেয়েটা আস্ত একটা মেডিসিন, যার কাছে আসলে তার সমস্ত ক্লান্তি কষ্ট নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। এই যে জাদুকারিনী, কি জাদু করলে আমায়! আমি যে তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। আজকাল সাতাল আয়ন চৌধুরীর কাজ ছেড়ে শুধু তোমার চিন্তায় মগ্ন হয়ে আছে। এটা কি ঠিক? একেবারে পাগল করে ছেড়েছো আমায়। তাহলে মানছেন আপনি আমার প্রতি অধিকতর দুর্বল? আখি চোখ বন্ধ করে হেসে প্রশ্নটা করে। সাদ কেমন ভ্রু কুচকে তাকায় তার দিকে। আখির চোখ এখনো বন্ধ। তুমি জেগে আছো? আখি এবার নিজের চোখ খোলে, ক্লান্ত সাধের পানে ফিরে অমায়িক হাসি দেয়। এই যে আপনি কাছে এলেন, আপনার গ্রানেই আমি জাগ্রত হয়ে গেছি। খানবাড়িতে যাওনি? আপনাকে ছেড়ে যেতে ইচ্ছেই হলো না। তাছাড়া আমি তো মজা করছিলাম। মজা করে কাজটা মোটেও ভালো করা নিমে।
শাস্তি হিসেবে আজ সারা রাত তোমাকে জাগিয়ে রাখা হবে। আপনার ভালোবাসার চাদরে মুড়ে থাকতে তো আমি সারা জীবন জেগে থাকতে পারি। তাহলে এখন থেকেই প্রস্তুতি নিয়ে নাও, কারণ এই সাদ আলায়ান চৌধুরী সারা জীবন তোমাকে জাগিয়ে রাখার জন্য সদাই প্রস্তুত। বলেই সাত সিঁড়ির পানে এগোতে থাকে। আখি তার যাওয়ার পানে তাকিয়ে বলে, খাবেন না? খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই সাত চলে যায়। আখি দুজনের জন্য খাবার বাড়তে শুরু করে। মিনিট 10 মধ্যেই স্বাদ নিচে নামে। ততক্ষণে আখি সব নিয়ে রেডি। স্বাদ এসে আখিকে তুলে টেবিলে বসিয়ে দেয় আর নিজের চেয়ারে বসে পড়ে। এ কি, আমাকে উপরে বসালেন কেন? আজ আমাকে খাইয়ে দেবে, দেখি বউয়ের হাতে খেতে কেমন স্বাদ হয়। আখি আলতো হাসে। খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার মাখাতে থাকে। অতঃপর একটা লোকমা তুলে স্বাদের দিকে এগিয়ে দেয়। স্বাদও হাঁ করে কানে নিয়ে নেয় সেটা। সো টেস্টি। বউয়ের হাতে খেলে যে খাবারগুলোর গুণগত মান বৃদ্ধি পায় সেটা আজ বুঝতে পারছি। এবার থেকে রোজ আমাকে খাইয়ে দিও তো। আখি হাসে স্বাদের কথায়। সব মন গড়া কথা। খাবারের স্বাদ মোটেও আলাদা হয় না। তোমার মতো বেরসিক মেয়ে সেটা বুঝবে না। তোমাকে খাইয়ে দিলে রোজ এভাবেই খেতে চাইবে। কই দিন তো একটু খাইয়ে দেখি কেমন লাগে। আখি বলতে দেরি, অথচ স্বাদের তার মুখে খাবার তুলে দিতে দেরি হয় না। আখির কেমন সুখ সুখ অনুভূত হয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন সুখ যেন সারা জীবন তার সাথে থাকে, কোনোভাবেই যেন কেউ কেড়ে না নেয়। কেমন টেস্টি তো? ঠিক বুঝতে পারলাম না। আপনি একটা কাজ করবেন, রোজ আমাকে খাইয়ে দেবেন, দেখবো কেমন লাগে। অমনি না, আমার সাথে চালাকি করতে চাও? করলেও বাকি, আপনি তো আমারই। আখির কথায় স্বাদ হেসে ফেলে। আখি নিজেও সঙ্গ দেয় তার সঙ্গে। দূরে দাঁড়িয়ে এসব দেখে চোখ জুড়িয়ে আসে জান্নাতুল বেগমের। মনের মধ্যে আলাদা রকম ভালো লাগা কাজ করে ওনার। এই দিনটার জন্যই তো তিনি এতদিন অপেক্ষা করছিলেন। অবশেষে সেই দিনের অবসান ঘটল বুঝি। ওনার ছেলেটা ভালোবাসার মানুষ পেয়ে গেল, যার সাথে সে অনেক খুশি, অনেক সুখী। একজন মা হিসাবে আর কি চাওয়ার আছে। তিনি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলেন, সঙ্গে দোয়া করলেন ওনার সন্তান আর ভালোবাসার মানুষগুলোর জন্য। তারা যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থাকতে পারে। অতঃপর রওনা দিলেন নিজ ঘরের পানে। খাওয়া দাওয়া সেরে আখি রুমে এসে দেখে সাদ ল্যাপটপে ব্যস্ত। আখি কিছু না বলে বেডে গিয়ে শুয়ে পড়ে। বেশ অনেকটা সময় কেটে যায়। সাদের মনোযোগ তখনও ল্যাপটপে সীমাবদ্ধ। আখি বিরক্ত হয় খুব। কাট কাট গলায় বলে, থাকবো না আর এই বাড়িতে। কেউ ভালোবাসে না আমায়। দেখছি আমি ঘুমোতে পারছি না, তাও ব্যস্ততা দেখাচ্ছে। সাদের ভ্রু কুঁচকে আসে। সে আখির পানে তাকাতেই দেখে আখির দেয়াল পানে মুখ করে শুয়ে আছে আর রাগে গজ গজ করছে। সাদ বাঁকা হাসে। অতঃপর ল্যাপটপ পাশে থাকা ছোট্ট টেবিলে রেখে লাইট অফ করে দেয়। শুয়ে পড়ে আখির পাশেই, তবে তাকে কাছে ডাকে না। আখি এবার রাশ ভারী কণ্ঠে বলে, অভ্যাস বানিয়ে দিয়ে বেমানি করা কেউ আপনার কাছ থেকে শিখবে মিস্টার চৌধুরী। জানেন আপনার বুকে মাথা না রাখলে ঘুমোতে পারি না আমি, তাও আমাকে কাছে টেনে নিচ্ছেন না। বেশ, যাবো না আর আপনার কাছে। থাকুন ওই বুকে অন্য কাউকে নিয়ে। অন্য কাউকে নিয়ে থাকবো? ওকে, দেখি কাকে নিয়ে থাকা যায়। কথাটা শোনার পর আখির রাগে যেন ঘি পড়ে। সে পাশ ঘুরে সাদকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে লেপ্টে যায়। এখানে শুধু আমি থাকবো, বুঝেছেন? অন্য কাউকে এখানে জায়গা দিয়ে এত দূর, আপনি ভাবলেই তাকে মেরে দেবো আমি। সাদ শব্দ করে হেসে দেয়। আখিকে জড়িয়ে ধরে তার কপালে ছোট করে এঁকে দেয় ভালোবাসা। জেলাসি? নট ব্যাড। তবে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি ছাড়া এই বুকে অন্য কেউ জায়গা পাবে না। সেখানে হৃদয় তো দূরে থাক। এবার আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন তো। সাদ সেটাই করে। একটা সময় আখি ঘুমিয়ে পড়ে। সাদও তাকে জড়িয়ে ধরে পাড়িয়ে দেয় ঘুমিয়ে অতলে। ফ্লোরে কাচের টুকরো বিছিয়ে আছে। মেয়েটি জোরে জোরে চিৎকার করে যাচ্ছে, ফুপিয়ে উঠছে বারবার, যার ধরুন কথা বলতেও কষ্ট হচ্ছে। কাবেরী বেগম আঁচলে মুখ চেপড়ে ধুকরে কেঁদে উঠলেন। মেয়ের এই অবস্থার জন্য কোথাও না কোথাও নিজেকে দায়ী করলেন। আর যদি তিনি মেয়েকে শাসনে রাখতেন, সাদের দিকে ঠেলে না দিতেন, তাহলে মেয়েটা ওনার এত কষ্ট পেত না, না পাওয়ার বেদনা দগ্ধ হতো না। কাবেরী বেগমের চোখ যেন জ্বলে ওঠে। তবে সে চোখ আজ হিংসাত্মক নয়, বরং মেয়ের মলিন মুখের আবেগী কষ্ট, যার জন্য তিনি জর্জরিত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন।
কেন করবে না কেন? তোমরা সবাই মিথ্যাবাদী, সবাই ঠক। আমাকে কষ্ট দাও তোমরা, সব সময় খালি মিথ্যা বোঝো আমাকে। কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বেসেছিলাম, তাও কেন ভাইয়া এটা করলে আমার সাথে? কেন ভালোবাসলে না আমাকে? কেন? আর তুমি কেন ঠেলে দিলে আরো? কেন শাসন করলে না? তাহলে তো এত কষ্ট পেতে হতো না। কিয়ারা কাঁদতে কাঁদতে বেডে বসে পড়ে। কাবেরী বেগম মেয়েকে আগলে নেন। আজ ওনার চোখেও পানি বাঁধ বাঁধছে না, কিন্তু পরিস্থিতির কাছে যে তিনি অসহায়। অনেক চেষ্টাই তো করলেন, তারপরেও সাদের মন ঘোরেনি, আর কখনো ঘুরবেও না। কারণ সে যে আখিকে ভালোবাসে, আর জোর করে যে কিছু পাওয়া যায় না, সেটা তিনি বেশ ভালো করেই বুঝেছেন। কাবেরী বেগম কিয়ারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, তখন তার রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করে কিয়ান। বোনের এহেন অবস্থা দেখে তার বুকটা ধক করে ওঠে। কোথাও যেন নিজের সাথে বোনের কষ্টটাকে মিলিয়ে উঠতে পারে, অনুভব করতে পারে তার মনের যন্ত্রণা। কাবেরী বেগম ছেলেকে দেখে নীরবে অশ্রু জল বিসর্জন দেন। কষ্টে বুকটা দগ্ধ হয়। কিয়ান ধীর পায়ে বোনের কাছে আসে। নিজেকে আর দোষ দিও না আম্মু। তুমি রেডি হয়ে নাও, আমি ওকে দেখছি। ছেলের কথা মতো কাবেরী বেগম উঠে দাঁড়ান, এগিয়ে যান নিজ ঘর পানে। কিয়ারা এখনো ফুপিয়ে যাচ্ছে। কিয়ান গিয়ে বসে বোনের পাশে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার বোনটা চোখে অশ্রু মানায় না, সে সবসময় হাসবে। আমার ভালো থাকার সব কারণ যে এখন অন্য কারো ভাইয়া। আমি কি করে ভালো থাকতে পারি বলতে পারো? কিয়ান দীর্ঘ শ্বাস ফেলে। চোখের সামনে ভেসে ওঠে আখির সেই মিষ্টি মুখশ্রী। সেও তো মেয়েটাকে ভালোবাসে, একটা সময় কেড়ে নিতেও চেয়েছিল, কিন্তু কখনো বোঝেনি সাদ আর আয়ান চৌধুরী আখিকে ভালোবাসবে। যাকে বড় ভাই মেনে এসেছে, তার থেকে আখিকে কি করে কেড়ে নেবে, কি করে করবে যুদ্ধ? আর সাদ ভাইয়া, সে কখনো আখিকে ছাড়বে না। আখির জন্য ভাইয়ার সাথে সে নির্বিঘ্নে লড়াই করে যাবে। কাঁদবি না বোন আমার। এক জীবনে সবাই ভালোবাসা পায় না। আমরা সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য নিয়ে জন্মায় না। সৃষ্টিকর্তা মাঝে মাঝে বড়ই কঠোর হয়ে যান, জানিস তো। যারা আমাদের ভাগ্যে থাকে না, তাদের প্রতি ভালোবাসা ফেলে দেয়। আর এমনভাবে ফেলে দেয় যেখান থেকে ওঠার সাধ্যও থাকে না। কিয়ারা শোনে ভাইয়ের কথা। তার ভাই একটুও মিথ্যে বলেনি, কিন্তু মনকে কিভাবে বোঝাবে? বেহায়া মন অত সহজে কি আর বুঝবে না। কারণ সে তো বেহায়ার মাত্রা ছাড়িয়েছে, বারবার ছুটে গেছে ভালোবাসা পাওয়ার আশায়, কিন্তু সাদ তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। আর এখন যখন বিয়ে করলো, তখনও সে সাদের জীবনে রইল না, বরং অন্য কেউ সেই জীবনে গভীরভাবে জুড়ে গেছে। কিয়ারা সেখানে তৃতীয় ব্যক্তি, স্রেফ তৃতীয় ব্যক্তি। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো ভাইয়া? কিয়ারার কথায় কিয়ান কিছুটা কেঁপে ওঠে, মুখ ফুটে বেরিয়ে আসতে যায় দলা মাখানো কথা। হ্যাঁ, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু আমারও যে ভাগ্যটা তোর মতো। তুই যেমন আখির জন্য সাদ ভাইকে পেলি না, তেমন আমিও সাদ ভাইয়ের জন্য আখিকে পাইনি। কিন্তু এই সামান্য কথাগুলোতেও বলতে পারে না সে, স্বীকার করে উঠতে পারে না যে সে আখিকে ভালোবাসে। আমার কথা ছাড়, রেডি হয়ে নে, আমাদের যেতে হবে। আমি কোথাও যাব না। সাদ ভাইয়াকে সামনে থেকে দেখার সাধ্য আমার যে নেই ভাইয়া। ভালোবাসলে সবসময় পাওয়া আশা নিয়ে ভালোবাসতে নেই। কখনো কখনো তার ভালো থাকার জন্য হলেও তাকে ছেড়ে দিতে হয়। এটাও সম্ভব ভাইয়া। কেন সম্ভব না? তুই কি সাদ ভাইয়াকে ভালোবাসিস না? পাশে তো খুব ভালোবাসি। তাহলে তাহলে তার জন্য তোকে তাকে তার মতো করেই ছেড়ে দিতে হবে। তার ভালোবাসাকে সম্মান করতে হবে। তার খুশিতেই নিজের খুশি থাকতে হবে। আর সেটা যদি না পারলাম, তাহলে আর কিসের ভালোবাসলাম? আখিকে দেখলি না, তার আব্বুর কথায় কত কষ্টই না সহ্য করে গেল, তাও সাদ ভাইয়ার সাথে ধরা দেয়নি। অথচ তাহলে আমারও কি মরে যাওয়া উচিত? তাহলে কি বলবো? বলো কি বলবো? তাহলে কি আমাকেও মরে যেতে হবে? তাহলে কি আমি তাকে পাবো? কিন্তু আমি যে ওদের কাউকেই চাই না।
তোমরা চাও আমি হাসি খুশি থাকি, আগের মতো মজা করি। ব্যাস, আজ থেকে তাই হবে। আমি তোমাদের জন্য বাঁচবো, আমার পরিবারের জন্য বাঁচবো, ভালো থাকবো। যতই কষ্ট হোক না কেন, আমি ঠিক নিজেকে সামলে নেব। দেখো। কিয়ারা মাথা নাড়িয়ে ওয়াশরুমে ছোটে। কিয়ান সেদিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলে। বোনটা তার স্বাভাবিক হয়ে গেলেই সে স্বস্তি পায়। আর রইল নিজের কথা, সে ঠিক নিজেকে সামলে নেবে। রুমের মধ্যে বেশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে সামির। সামনেই বেডের উপর বসে সাজি, দৃষ্টি তার সামিরের দিকেই। সেই দৃষ্টিতে সামির কিছুটা ভরকে যায়। এভাবে তাকানোর কি হয়েছে? সাজি এবার তেড়ে যায় সামিরের দিকে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আর সেই আগুনে এক্ষুনি হয়তো সামিরকে ভস্ম করে দেবে। ওই মেয়েটাকে কেন ছুলে? হুম হুম, বলো বলো। আরে সাজবাতি, তোমাকে তো বললাম ব্যাপারটা। মেয়েটা পড়ে যাচ্ছিল, আমি তো শুধু ওকে প্রোটেক্ট করেছি। না করবে না, কোনো মেয়েকে ছোবে না তুমি। ওই মেয়ে ইচ্ছে করে তোমার উপরে পড়েছে, আমি দেখিনি ভেবেছো? গায়ে করা মেয়ে একটা। ভাইয়াও তো ওখানে দাঁড়িয়েছিল, ভাইয়া কি প্রোটেক্ট করতে গিয়েছিল ওকে? উনি ঠিক জানতেন মেয়েটার মসলম, শুধু গেস্ট হয়ে এসেছে বলে কিছু বললাম না, না হলে নইলে কি করতে সাজবাতি? ওর সাথে সাথে তোমাকেও পিটিয়ে দিতাম। সাজির কণ্ঠে স্পষ্ট রাগ। সামির বোঝে তার বউ রেগে বোম। সে আলতো পায়ে সাজির দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে শক্ত করে। তবে মজার বিষয়, সাজি তাকে আটকায় না, বরং সেও সামিরকে আঁকড়ে ধরে। এইসব মেয়ের থেকে দূরে থাকবে। ভয় পাচ্ছ? বিশ্বাস নেই আমার ওপর? ওদের ওপর নেই, ওরা ভালো হয় না, মানুষকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে। স্বামীর আল আমান চৌধুরীকে ফাঁসি দিয়ে কেউ পার পাবে না। ও মেয়ে সেটা করতে চাইবেও না, কারণ সে খুব ভালো করেই ভাইয়াকে চেনে। হুম। আচ্ছা শোনো না, কি? একটা সুন্দর করে চুমু দিয়ে দাও তো। মাইন্ডের ফ্রেশ দরকার। নিচে অনেক কাজ, অনেক গেস্ট আসতে শুরু করেছে, আমাকে যেতে হবে। সাজি সামিরকে ছেড়ে দাঁড়ায়, বিনা বাক্যে স্বামীর অধরে নিজের অধর মিলিয়ে দেয়। সামিরও আরো কাছে টেনে নেয় সাজিকে। কিছুটা সময় এভাবেই থমকে দাঁড়ায়, মায়াময় হয়ে ওঠে। গেস্ট প্রায় অনেকেই চলে এসেছেন। আখির জন্য ছোট্ট একটা স্টেজের মতো তৈরি করা হয়েছে। বর্তমানে আখি আর সাদ সেখানেই দাঁড়িয়ে আছে। অফিসের কলিগরা সাদের বিয়ের কথাটা শোনার পর থেকে কেমন থম মেরে আছে। তাদের বিশ্বাসই হচ্ছে না তাদের বেরসিক বস বিয়ে করে ফেলেছেন, তাও আবার ভালোবেসে। তাই তো কৌতূহল নিয়ে তারা সবাই রিসেপশন অ্যাটেন্ড করতে চলে এসেছেন। এখানে এসে অবাকও হয়েছেন কিছুটা, কারণ তাদের সবাই প্রায় আখিকে চেনে, সামিরের রিসেপশনে দেখেছে। সাদের আশেপাশেই মেয়েটা ঘুরঘুর করছিল, তবে কেউ ঘূর্ণাক্ষরেও টের পায়নি এই মেয়েটার মাঝেই তাদের বস জড়িয়ে যাবে। তারা এক এক করে আখি আর সাদকে অভিনন্দন জানায়। সাদও আজ হাসি মুখে সেগুলো গ্রহণ করে। পূর্বের কোনো গাম্ভীর্যতা তাকে আজ ঘিরতে পারে না। আজ রিসেপশনের আয়োজন বাড়ির পেছনের ফাঁকা জায়গায় করা হয়েছে। সাদ রিসোর্টে বুক করতে চেয়েছিল, কিন্তু আখির ইচ্ছা এই বাড়িতেই তার রিসেপশনের অনুষ্ঠান হবে, তাই সাদ সেভাবেই সব রেডি করেছে। রাদিয়া চারিদিকে তাকিয়ে সাজানো দেখছিল, তখনই তার পেছন থেকে কেউ ডেকে ওঠে। কারো গম্ভীর তবে বাচ্চা মতো কণ্ঠস্বরে রাদিয়া পেছন ফিরে তাকায়। পেছনে তাকাতেই সে যেন ধাক্কা খায়। দেখে একটা সুদর্শন ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে একটা সময় অজান্তেই মন দিয়ে বসেছিল, কিন্তু বয়স অল্প হওয়ায় সেদিকে আর এগোয়নি। সে মিনমিন করে জবাব দেয়, আমি অভিকের কথায় রাদিয়া তার দিকে এগিয়ে যায়, গিয়ে দাঁড়ায় তার সম্মুখে। জি বলুন। কথাটা বেশ ধমকেই বলে ওঠে অভিক। রাদিয়া যেন কেঁপে ওঠে সেই ধমকানিতে। আমি শাড়ি মানে কাকে আকৃষ্ট মানে? অভিকের কোনো কথাই রাদিয়া বুঝতে পারে না, তবে মাথা নাড়িয়ে আখির কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই পেছন থেকে শুনতে পায়। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই রাদিয়ার পা থমকে যায়। সে অবুঝের ন্যায় পেছনে তাকায়। অভিকের কথার মানে তার মাথায় ঢোকে না। মানে? অভিক কয়েক পা এগিয়ে রাদিয়ার সামনে আসে, তার দিকে মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে বলে। রাদিয়া যেন শক খাওয়ার মতো কেঁপে ওঠে, ঢোক গেলে কিঞ্চিত।
রাদিয়া কি বলবে বুঝে উঠতে পারে না। অভিক ফোঁস ছাড়ে। রাদিয়া যায় না, ঠায় দাঁড়িয়ে রয় সেখানে। অভিক তার দিকে ভ্রু কুঁচকে তাকায়, অতঃপর তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অভিক তাকিয়ে আছে উত্তরের আশায়। রাদিয়া শুধু মাথা নেড়ে দৌড়ে চলে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে তৃপ্তির হাসি হাসে অভিক। সেও বুঝি কাউকে পেয়ে গেল, যাকে সে সারা জীবন ধরে ভালোবাসতে পারবে। এবার শুধু বড় হওয়ার অপেক্ষা, প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষা। আখির সাথে জান্নাতুল বেগম কথা বলছেন, পাশেই সাদ দাঁড়িয়ে গেস্টদের সামলাচ্ছেন। একজন দূর সম্পর্কের আত্মীয় এসেছেন আজ। সামিরের বিয়েতে তিনি আসতে পারেননি। জান্নাতুল বেগম ওনাকে দেখে ব্যস্ত হয়ে পড়েন। উনি জান্নাতুল বেগমকে ব্যস্ত হতে বারণ করেন, অতঃপর সাদের দিকে তাকিয়ে বলেন, 1 বছর পরেই সুসংবাদ পেয়ে যাবেন। আপনাদের অপেক্ষা করাবো না দাদি, নাতির ঘরের পুতি জলদি পেয়ে যাবেন। সাধের কথায় উপস্থিত সবাই হেসে ওঠে। আখি লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা আজকাল বেশ ঠোঁটখাটা হয়েছে, যেখানে খুশি যা ইচ্ছে বলে দিচ্ছে। সে না হয় নির্লজ্জ, কিন্তু আখির তো লজ্জা আছে। তার কথা ভেবে অত্যন্ত চুপ হয়ে যেতে পারে। বয়স্ক মহিলাটি হেসে ওঠেন, বলেন, মহিলাটির কথায় আশেপাশে যারা ছিল অন্যদিকে চলে যায়। মূলত তারা লজ্জা পেয়েছে। আখি তো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। সাদ বুঝি বোঝে তার অবস্থা, তাই তো তাকে সহজ করতে বলে। দাদি ওইদিকে চলুন। বলেই সাদ ওনাকে নিয়ে একটু সাইডে যায়। আখি বুঝি তাতে হাঁপ ছেড়ে বাঁচে। গমগমে পরিবেশ, তারই মাঝে আগমন ঘটে দুই ভগ্ন হৃদয়ের মানুষের, ফয়জাল আর কিয়ারার। কিয়ারা একটু আগে এসেছে, এসেই সোজা চলে গেছে সাদ ও আখির কাছে। কেমন আছো ভাইয়া? কেমন আছো ভাবি? কিয়ারার মুখে ভাবি ডাকটা কেমন যেন ব্যথাতুল শোনালো। সাদ ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, বোঝার চেষ্টা করে কিয়ারার মন কি চলছে। তবে ওই চোখে হিংসাত্মক কিছু খুঁজে পায় না। আখি মিষ্টি হেসে জবাব দেয়, ভালো আছি কিয়ারা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিয়ারা ছোট্ট করে জবাব দেয়। তার মনে আজ আর কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু না পাওয়ার বেদনা, কষ্ট, যার ভার বইতে বড্ড অসহনীয় ঠেকছে তার কাছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, চলে গেল অধূরে, সকলের দৃষ্টির একটু আড়ালে। পরপর কিয়ান, আব্দুস সামাদ, কাবেরী বেগম সবাই এসে সাদ ও আখির সাথে দেখা করে যায়। তবে একজনের উপস্থিতি সাদ মোটেও আশা করেনি, ফয়জালের উপস্থিতি। ফয়জাল নিজেও আসতে চায়নি, তবে আখিকে নিজ চোখে সুখী দেখতে চেয়ে নিজেকে আর আটকাতে পারেনি। ফয়জালকে এখানে এই মুহূর্তে দেখে আখি যেন কেঁপে ওঠে। তড়িৎ গতিতে তাকায় সাধের পানে, ভাবে লোকটা না আবার ঝামেলা শুরু করে দেয়। সে করুণ নয়নে তাকায়, তবে সাধের অভিব্যক্তি স্বাভাবিক। ফয়জাল একবার আখির পানে তাকিয়ে সাদকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সাদ? এই কথাটা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত। আপনি ভালো আছেন? ফয়জাল হাসার চেষ্টা করে বলে, চেষ্টা তো করছি, আশা করি একটা সময় পর সব ঠিক হয়ে যাবে। সময় সব কিছু বদলে দেয়, খারাপ সময় সব সময় থাকে না। দুঃখ পড়েতেই তো সুখ আসে। রিপিট, দুঃখের পরেই তো সুখ আসে। সাদ আলতো হাসে ফয়জালের কথায়। কেন জানি না এই ছেলেটার ওপর আজ তার রাগ হচ্ছে না। হয়তো সে নিজের ভালোবাসাকে পেয়ে গেছে বলে, কিংবা আখি তাকে নিজের সবটুকু নিয়ে ভালোবাসে, সেই বিশ্বাসের জোরে। হবে কিছু একটা। খাওয়া দাওয়া করে যাবেন ভাইয়া? আখির ছোট্ট কথায় ফয়জাল তার দৃষ্টিপাত করে, শান্ত নজরে চেয়ে বলে, নিশ্চয় আসি তাহলে। ভালো থেকো প্রিয় মানুষের সাথে। বলেই সে চলে যায়। বাকি কথা যেন মুখের মাঝেই সব দলা পাকিয়ে যায়, বলার মতো আর কিচ্ছু খুঁজে পায় না। সাদা রাখি দুজনেই তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। ফয়জাল বাইরে বেরিয়ে আসে, তবে অল্প কিছু খেয়ে নেয়। আখি তাকে খেয়ে যেতে বলেছে, আর সে না খেয়ে চলে যাবে, সেটা তো হতেই পারে না। ভালোবাসার মানুষকে না পেল, কিন্তু তার কথা তো রেখেছে, এটাই তার কাছে অমূল্য পাওনা। সে দূর থেকে চৌধুরী বাড়ির দিকে তাকিয়ে থাকে। চারিদিকে আলোক রোশনাই, শুধু তার মনেই অন্ধকার, ঘোর অন্ধকার। মনটা আজ তার ছিন্ন ভিন্ন। তার চোখ বেয়ে দুফোঁটো অশ্রুকণা ঝরে পড়ে, তবুও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ভালো থেকো আমার মনের রাজ্যের রানী। সাদের বাহুডোরে সারা জীবন এভাবে সুখে থেকো।
সে দীর্ঘশ্বাস ফেলে চলে যায়, আর পেছনে ফেলে যায় ভালোবাসার সেই মানুষকে, যাকে সে এতগুলো বছর ভালোবেসে এসেছে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছে। কিন্তু আজ থেকে সেগুলো দেখার অধিকারও তার নেই। সৃষ্টিকর্তার খাতায় সেই মানুষটি যে অন্য কারো হয়ে গেছে, হারাম হয়ে গেছে তার জন্য। তবুও কি ভালোবাসা বাদ মানে? হয়তোবা, কিংবা একটুও না। কিয়ারা এত রাতে একাই বাড়ি ফিরে এসেছে। ড্রাইভার সঙ্গে ছিল, তাই আসার সমস্যা হয়নি। সে রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। যতই চেষ্টা করুক না কেন শান্ত থাকার, কিন্তু সে কিছুতেই শান্ত থাকতে পারছে না। বুকের মধ্যে দম বন্ধ করা কষ্ট হচ্ছে, যা সময়ের সাথে সাথে কমবে বয়ে বেড়েই চলেছে। সে বালিশে মুখ লুকিয়ে ধুক রেখে দিয়ে ওঠে। সৃষ্টিকর্তার কাছে আবেদন জানায় তাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। রিসেপশনের অনুষ্ঠান অনেক রাত পর্যন্তই চলে। অনেক আত্মীয় স্বজনই চলে গেছে। সাজিদ নিজের রুমে গিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বমি করে দেয় হর হর করে। সামির গিয়ে তাকে সামলায়। মেয়েটা যেন অল্পতেই নেতিয়ে পড়ে, কেমন মাথাটা ঝিমঝিম করে ওঠে। শাহজাদি, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? সাজিদ না সূচক মাথা নাড়ে, যার অর্থ না, সে ভালো নেই। আমার খুব কষ্ট হচ্ছে সামির, কেমন দম লেগে যাচ্ছে। সামির সাজিদ চোখে মুখে পানি দিয়ে দেয়। মুখটা ভালো করে মুছিয়ে নিচে তার শাড়ি পরিবর্তন করে একটা হালকা সুতির 3 পিস পরিয়ে দেয়। অতঃপর খাটে শুইয়ে দেয়, কিন্তু আবার সেই এক অবস্থা। বেডের ওপরেই সে বমি করে দেয়। সামির ভাবে মেয়েটা এমনিতে তো তেমন কিছুই খায়নি, তাহলে এমনটা কেন হবে? সে সাজিকে আঁকলে নেয়। প্রেয়সীর এহেন অবস্থায় বুকটা কেমন ধক করে ওঠে। খুব খারাপ লাগছে তোমার? কষ্টের চোটে যেন সাজি কথা বলতে পারছে না। হঠাৎ করে এমন কি করে হলো সেটা সে বুঝে উঠতে পারে না। স্বামী সাজিকে শুইয়ে দিয়ে দৌড়ে আজাদ চৌধুরী রুমের কাছে চলে যান। জান্নাতুল বেগম সবে রুমে প্রবেশ করেছেন। স্বামীরকে এমন ভাবে নিচে আসতে দেখে তিনি বেশ অবাক হয়ে যান। আব্বু, তাড়াতাড়ি চলো। সাজের কেমন করছে, বমি হচ্ছে খুব, দম নিতে পারছে না। জান্নাতুল বেগম সবাইকে একবার করে ডেকে সাজির কাছে চলে যায়। আখি এখনো শাড়ি বদলায়নি, সেও ছোটে। সঙ্গে আসে সাদ। সাজের এহেন নেতিয়ে পড়া অবস্থা দেখে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। স্বামীর তো কাঁপতে শুরু করে একরকম। এই মুহূর্তে আদতে তার কি করা উচিত সে বুঝতে পারে না। সাদ দ্রুত কল লাগায় ফ্যামিলি ডক্টরের কাছে। জান্নাতুল বেগম গিয়ে সাজির মাথাটা নিজের কোলে তুলে নেয়। আখি সাজির পায়ে মালিশ করতে থাকে। সাবিহা বেগম 2 হাত মালিশ করতে থাকে। অভিক আর অবিকা সাজির মাথার কাছে তার দিকে ফিরে দাঁড়িয়ে থাকে। স্বামীর প্রেয়সীর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। কষ্টে বুকটা ফেটে যায়। আজাদ চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে বলে, কিছু হবে না, কিছু হবে না আমার মেয়েটার, ডক্টর আসছে। নিজেকে সামলা সামির। ডক্টর আঙ্কেল এখনো রাস্তা দিয়ে আছে, বাড়ি যাননি, এখনই চলে আসবে। ভাইয়া, সাজি, ওর কিছু হবে না তো ভাইয়া? কিচ্ছু হবে না, আমরা আছি তো। সাজির অবস্থা আগের থেকে একটু বেটার। আখি অনবরত চোখের পানি ফেলছে। বোনের এহেন অবস্থা দেখে নিজেকে কোনো মতে সামলে উঠতে পারছে না। মনে মনে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সাদ আখির পানে তাকিয়ে কেমন জানি কষ্ট পায়। তার চোখের পানি সাদের সহ্য হয় না। সাজি, শুনতে পাচ্ছ? এখন কেমন আছে সাজি? সাবিহা বেগমের কথায় সাজি ধীর কণ্ঠে উত্তর দেয় সে ভালো আছে। অবিকার কেমন কান্না আসে, তবুও সবার সামনে নিজেকে সামলে নেয়। বেশ মিনিট 20 পরে ডক্টর চলে আসে। সাদ নিজে তাকে সামিরের রুমে গিয়ে দিয়ে আসে। ডক্টর আসতেই সবাই সরে দাঁড়ায়, তবে সাজির মাথা এখনো জান্নাতুল বেগমের কোলে। ডক্টর ভালো করে চেক আপ করেন, অতঃপর বলেন, এক্সকিউজ মি, আপনারা মানে বাড়ির পুরুষরা একটু বাইরে যান তো, আমার সাজির সাথে কিছু কথা আছে। ডক্টরের কথায় সামির কিছুটা ভয় পেয়ে যায়। তার মুখ দেখে ডক্টর বুঝে যায় তার অভিব্যক্তি, তাই তো সামিরকে বলেন, টেনশন করার কিছু নেই, জাস্ট সিম্পলি কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। সাদ সামিরকে ধরে বাইরে নিয়ে যায়। রিল্যাক্স ভাই, কিচ্ছু হয়নি। সাদের কথায় সামির যেন তখনও শান্ত হতে পারে না। মনের মধ্যে ভয়রা সাংঘাতিক ভাবে হানা দিতে থাকে।
আলোচনা শেষে ডক্টর সবাইকে ভেতরে আসতে বলেন। রুমের মধ্যে সবার মুখ থমথমে। স্বামী সবার দিকে দৃষ্টিপাত করে কেমন চমকে ওঠে। তবে সাজির ঠোঁটের কোণে লেগে থাকা সূক্ষ্ম হাসি দেখে তার ভ্রু কুঁচকে আসে। কি হয়েছে আঙ্কেল? কথাটা শোনার পরেই অভিকা ইয়াহু বলে লাফিয়ে ওঠে। স্বামীর যেন এক জায়গায় জমে যায়। তার কি যে রিয়েকশন দেওয়া উচিত সেটাই সে ভুলতে বসে। কিন্তু যখন বুঝতে পারে দৌড়ে গিয়ে বেডে বসে, সাজিকে তুলে জড়িয়ে ধরে শক্ত করে। সবাই সামিরের এহেন কাণ্ডে হেসে ওঠে। খুশিতে সাদের চোখ যেন জল জল করে ওঠে। তার ভাইয়ের সন্তান আসবে এটা ভেবেই তার এত আনন্দ হচ্ছে, যেটা সে ভাষায় ব্যক্ত করে উঠতে পারবে না। আখির অবস্থাও একই। একদিকে খালামণি, অন্যদিকে বড় আম্মু। এই সম্পর্কের জোরে তার চোখ বেয়ে নোনা পানি ঝরে পড়ে, তবে সেটা আনন্দের অশ্রু। সাত কাউকে কল লাগায়, বলে কাল সকালেই চৌধুরী বাড়িতে 50 কেজি মিষ্টি আসা চাই। সাধের এহেন কথায় সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকায়। আজাদ চৌধুরী বলে ফেলেন, 50 কেজি? কম হয়ে গেছে না? আচ্ছা, আবার তাহলে কল করছি। সামির হেসে ফেলে। তার হাসি দেখে সাত কল করা থেকে বিরত হয়। হাসছিস কেন? 50 কেজি তোমার কম মনে হয় ভাইয়া? কমই তো। আমার বাড়ির রাজপুত্র আসবে, আর আসার খবর শুনে সবাইকে মিষ্টি দেবো না? কি জানি আম্মু, তবে আমার জন্য মনে হচ্ছে রাজপুত্রই আসবে। তবে যে আসুক না কেন, এই চৌধুরী বাড়ি তাকে মাথায় তুলে রাখবে। সব ভালোবাসা তাকে দেওয়া হবে। সাদের কথা শুনে আখির বুকটা ভরে আসে। কেমন শান্তি শান্তি অনুভূত হয়। সাজি কৃতজ্ঞতার নজরে তাকায়। স্বামী জড়িয়ে ধরে তার ভাইকে। সাদও আনন্দে মাতোয়ারা হয়ে জড়িয়ে ধরে ভাইকে। হাসি খুশি পরিবেশ যেন আরো মুখরিত হয়। চারিদিক থেকে শুধু ভেসে আসে খুশির সুর। আজাদ চৌধুরী, সাজ্জাদ চৌধুরী প্রাণ ভরে দোয়া করেন সাজিকে। সাবিহা বেগম সাজির কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ এঁকে দেন। অভিকা তো দুদিন থেকে দুজন সাজির হাত ধরে বসে থাকে। আখি বোনের গালে চুমু খেয়ে বলে, এটাই লাস্ট চুমু। এবার থেকে সব চুমু অন্য আরেকজনের জন্য গচ্ছিত রাখছি। ভুলে যাবি না, যেই আসুক না কেন সে কিন্তু আমারও সন্তান। সাজি হেসে বোনকে জড়িয়ে ধরে। তুই চাইলে সে পুরোটাই তো। আখি সাধের রুমে তার বুকে লেপ্টে আছে আর নানান আনন্দের কথা বলে যাচ্ছে। এবার আমাদের বাড়িটা পরিপূর্ণ হতে চলেছে বলুন। আমি তো ভীষণ খুশি। তোমাকে আরো খুশি করে দিতে পারি। আমাদেরও তো এমন কেউ আসতে পারে যে শুধুমাত্র আমাদের দুজনের অংশ হবে, আমাদের ভালোবাসার একমাত্র স্মৃতি হবে। আসতে তো পারে, তবে এখন না। যেমনটা তোমার ইচ্ছে। বলেই সে আখিকে শক্ত করে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরার মানে যেন সে বারবার সুখ খুঁজে পায়, নিজের অস্তিত্বকে খুঁজে পায়। আপনি সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসে যাবেন তো? এই দেহে যতদিন প্রাণ আছে, এই সাদালায়ন চৌধুরী শুধু তোমাকেই ভালোবেসে যাবে। জীবনের শেষ দিন পর্যন্ত শুধুমাত্র তোমার হয়েই থাকবে। আখি আবেশে চোখ বন্ধ করে। সাদের বুকে লেপ্টে থাকে সারাটা রাত। সময় পেরিয়েছে বেশ কয়েকটা মাস। চৌধুরী বাড়িতে আজ খুশি খুশি রব। সব আত্মীয় এসে উপস্থিত হয়েছে। রুবাইয়া বেগম মেয়েকে আগলে বসে আছেন। মাঝে মাঝে কপালে চুমু এঁকে দিচ্ছেন। জুবায়ের খান, আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরীর সাথে আলোচনায় মত্ত হয়ে আছেন। ও নানান কথা বলে হেসে যাচ্ছেন। কিয়ান আর কিয়ারাও এসেছে আজ। তারা দুজনেই দুজনকে সামনে নিয়েছে, এগিয়ে গেছে অনেকটাই দূর। শুধু ভালোবাসার মানুষদের ভুলতে পারেনি। আখি রুমে এসে রেডি হচ্ছিল, হঠাৎ করে কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আখি না দেখে বুঝে যায় এটা কে হতে পারে। ছাড়ুন, দরজা খোলা, কেউ এসে পড়বে। তাহলে দরজাটা বন্ধ করে আসি। কথাটা বলে সাথে সত্যি সত্যি দরজা বন্ধ করে আসে। এসে দাঁড়ায় আখির সামনে। জাস্ট 5 মিনিটস। তোমাকে গভীরভাবে ভালোবাসতে চাই। দেখছেন আমি রেডি হয়েছি। সেই জন্যই তো আরো পাগল হয়েছি। এখন এই পাগলকে সামলানোর দায়িত্ব তোমার। এখন না, আপনি বাইরে যান তো। এত ভালোবাসা কোথা থেকে আসে আপনার? আমদানি করি। তোমার তো ভালোই লাগে আমি তোমাকে ভালোবাসলে, শুধু স্বীকার করো না। আখি চুপ হয়ে যায়। লজ্জা তাকে ঘিরে ধরে চারপাশ দিয়ে। লজ্জা পেতে হবে না, আমার লজ্জাবতী লতা। শুধু ভালোবাসলেই হবে। আপনি শুনবেন না, তাই না? সাদ না সূচক মাথা নাড়ে। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে আখিকে।
আখিও জড়িয়ে ধরে সাদকে। 5 মিনিটের জায়গায় কেটে যায় অনেকটা সময়। মত্ত দুজন মিশে রয় দুজনাতে, পাড়ি দেয় ভালোবাসার জগতে। আখি লেপ্টে রয় সাধের বুকে। এবার আমাদের নিচে যাওয়া উচিত। সবাই কি ভাবছে বলুন তো? যেখানে তুমি আর আমি একসাথে, সেখানে কেউ আমাদের প্রাইভেসি নিয়ে কিচ্ছু ভাববে না। আখি জোর করে উঠে যায়। এই ছেলের সাথে থাকলে সারা দিনেও তাকে ছাড়বে না। সাদও তাকে ছেড়ে দেয়। আখি আর সাদ বেশ হাসি খুশি মুখ নিয়ে নিচে নামছিল, কিন্তু সাজির পেইন হওয়ার তারা হন্তদন্ত হয়ে নিচে নামে। আপুর কি হয়েছে? পেন হচ্ছে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। স্বামীর কোলে করে সাজিকে গাড়িতে তোলে, নিজের কোলে মাথা রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। সাজির মলিন হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে। সাদ গাড়ি চালাতে শুরু করে। আখিও সাদের পাশের সিটে বসে হসপিটালে রওনা দেয়। সাজিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। যদিও বলা হয়েছে নর্মাল ডেলিভারি হবে, তবুও যেন কারো স্বস্তি হচ্ছে না। হঠাৎ করেই একটা বাচ্চার কান্নার আওয়াজে গুমোট পরিবেশ প্রাণ ফিরে পায়। সামির ছুটে যায় বেবির কাছে, তবে বেবিকে টাচ করে না। বেবির মুখটা একদম সাধের মতো হয়েছে। আনন্দে সামিরের চোখ বেয়ে অশ্রু নেমে আসে। সে সামিরের কাছে গিয়ে আলতো হাসে, তাকে জড়িয়ে নেয়, কপালে এঁকে দেয় ভালোবাসার পরশ। তুমি ঠিক আছো? একদম ঠিক আছে। আমাদের বেবিকে দেখো, কার মতো হয়েছে বলো তো? ভাইয়ার মতো। আমার ভাইয়ার মতো। হ্যাঁ, কি মিষ্টি দেখতে হয়েছে। সামির চলে যায় সাদকে ডাকতে। তার সাথে সবাই বেবিকে দেখতে আসে, তবে সামির চায় সাদ প্রথমে তার সন্তানকে কোলে নিক। রুবাইয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরেন। জুবায়ের খান আনন্দে কেঁদে ফেলেন। আজ যেন অশ্রু ঝরানোর দিন, তবে সব অশ্রু যে ভালোবাসার অশ্রু। সবার চোখে মুখে আজ তৃপ্তির হাসি। আখি তো হাত বাড়িয়ে আসে বেবিকে কোলে নেবে সেই জন্য। ওকে কোলে নিয়ে আমার কাছে দিন মিস্টার চৌধুরী, আমি যার ধৈর্য ধরতে পারছি না। সাদ এতক্ষণ বেবি তার দিকে তাকিয়েছিল। আখির কথায় তার টনক নড়ে। আস্তে করে নিজের কোলে তুলে নেয়, কপালে ছোট্ট চুমু এঁকে বলে, আমার রাজপুত্র, আমার ছোট্ট আথার, আমাদের জীবনে তোমাকে স্বাগতম। চৌধুরী বাড়ি। খান বাড়িতে চলছে খুশির মশরুম। দেখতে দেখতে পার হয়েছে 2 মাস। সাজি এখন বাপের বাড়িতে আছে। ছোট্ট আথারকে কোলে নিয়ে নানান গল্পে মত্ত হয়েছে আখি। নামটা সাদি দিয়েছে। সবারই খুব পছন্দ হয়েছে সেটা। আখি গল্প করছে আর বাচ্চাটি মুখ নাড়িয়ে হা হু করার চেষ্টা করছে। ওর কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠছে আখি। সাজি বোন আর সন্তানের দিকে অপলক চেয়ে আছে। কেমন যেন সুখ সুখ অনুভব হচ্ছে তার। সুখ ভরা সংসারে এভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে। আখির গল্পের মাঝেই আথার ঘুমিয়ে পড়ে। আখি তাকে আস্তে করে সাজির পাশে শুইয়ে দেয়। আধার সোনা ঘুমিয়ে পড়েছে আপু, তুইও ঘুমিয়ে পড় এবার। বলে আখি আথারের আরেকটা পাশে গিয়ে শুয়ে পড়ে। সে 2 দিন হলো এই বাড়িতে এসেছে আর সাজির সাথেই থাকছে। এখন মাঝরাত। হঠাৎ করেই খান বাড়ির কলিং বেল বেজে ওঠে। জুবায়ের খান ঘুমো ঘুমো চোখ নিয়েই দরজার পানে যান। দরজা খুলতেই দেখেন ওনার 2 স্বনামধন্য জামাই দাঁড়িয়ে আছে। তিনি একটু হকচকিয়ে যান। এত রাতে একসঙ্গে দুজনের আগমন বুঝি তিনি আশা করেননি। প্রবলেম না থাকলে বুঝি আসা যাবে না, বারণ আছে? সাদের সেই তেরা বাঁকা কথা। আখির সাথে বিয়ে হওয়ার পর থেকে সে জুবায়ের খানের সাথে কথাই বলে না, আর বললেও তেরা বাঁকা জবাব। জুবায়ের খান ফোঁস করে শ্বাস ছাড়েন, অতঃপর দরজা থেকে সরে দাঁড়ান। সামির ও সাদ বাড়ির ভেতরে আসে। সাদ জুবায়ের খানকে সরাসরি প্রশ্ন করেন, আমার বউ কোন রুমে? তার কোনো দরকার নেই মামা, আমি আর ভাইয়া খেয়ে এসেছে। জুবায়ের খান ছোট করে উত্তর দেন, আমি কাল আমার বউকে নিয়ে ফিরছি। সাদের দেখা দেখি সামিরও বলে ওঠে, আমিও সাজিকে নিয়ে যাব। আর্থারকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আসে। নো ওয়ে, ওরা কাল আমাদের সাথেই যাচ্ছে। জুবায়ের খানের রাগ হলেও তিনি দেখান না। আজকাল ওনার মেয়েদের ওনার কাছে থাকতেই দেওয়া হচ্ছে না। বচ্চার জামাই দুটো আঠার মতো লেগে আছে তাদের পিছে। তিনি বিড়বিড় করে বলেন, কথাটা আস্তে করে বললেও সাত সামির দুজনেরই কানে সেটা আসে। আপনি বুঝি বউ পাগলা ছিলেন না? অবশ্য ছিলেন না বলাটা ভুল, নইলে এমন সুন্দর সুন্দর কিউট দুটো মেয়ের জন্ম তো আর দিতে পারতেন না, তাই না?
সাধের কথায় জুবের খানের লজ্জায় মর অবস্থা। জামাইয়ের কাছ থেকে এহেন কথা শোনা মারাত্মক লজ্জার বিষয়। তিনি আর কোনো কথা বলতে পারেন না, তবে মনে মনে সাদকে নির্লজ্জ উপাধি দিতেও ভোলেন না। সাদ আর কোনো কথা না বলেই সাজির রুমের দিকে এগোয়, তবে রুমের ভেতরে প্রবেশ করে না, বাইরে দাঁড়িয়ে থাকে। সামিরও তার ভাইয়াকে অনুসরণ করে রুমের সামনে আসে। সাজিকে ডাক, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমার বউকে দিয়ে দিক, আমি চলে যাই। আমার থেকে তো তুমি বেশি অধৈর্য হচ্ছ ভাইয়া। অবশ্য ঠিকই আছে, বউ ছেড়ে কি আর থাকা চাই? তুই ডাকবি? আরে ডাকছি, এত রেগে যাচ্ছ কেন? সাজপাতি, ও সাজপাতি, শুনছো? এত জোরে ডাকলে তো আমিও একটা সময় শুনতে পাবো না। সর। বলেই সাদ নিচে গিয়ে দরজার কাছে দাঁড়ায়, হালকা একটু জোরে আওড়ায়, আখি, জেগে আছো? ভেতর থেকে সাজি দরজা খুলে দেয়। সে জেগেই ছিল। দরজা খুলে দুজনকে এই সময় দেখে মোটেও অবাক হয় না। দুই ভাই যে আজকাল বউকে ছেড়ে থাকতে পারছে না সেটা সে ভালোই বুঝে গেছে। ভেতরে আসুন। সাজির কথায় সাদ ও সামির দুজনেই ঘরে প্রবেশ করে। দেখে আথার ও আখি দুজনেই ঘুমিয়ে পড়েছে। সাদ এগিয়ে গিয়ে আথারের কপালে ছোট্ট একটা চুমু এঁকে দেয়, অতঃপর বিনা বাক্যে আখিকে কোলে নিয়ে নেয়। ওকে নিয়েও রুমে যাচ্ছি বলেই সে আখির রুমের দিকে পা বাড়ায়। সাজ যেতেই সাজি ভ্রু কুচকে তাকায় সামিরের দিকে। সামির তার দিকে কোনো তোয়াক্কা না করে ছেলের কাছে চলে যায়। ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিতে থাকে আথারের গালে, কপালে, ঠোঁটে। তোমার ছোট্ট প্রিন্স, তোমার আম্মু আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে? সে কি আমার এখানে আসাটা পছন্দ করছে না? সাজি দরজা বন্ধ করে এগিয়ে আসে সামিরের দিকে। বেডে বসে সামিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সামির কিছুক্ষণের জন্য অবাক হয়, তবে পরক্ষণই তার মুখে হাসি ফুটে ওঠে। আমার সাজপাতি কি ক্লান্ত? একটু, মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু ঘুম দরকার। ঠিক আছে, আমি মাথাটা টিপে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। সারাদিন কাজ করে এসেছো, আমি তোমার সেবা করব কি উল্টো তুমি সেবা করতে চাচ্ছ? তুমি আর আথার আমার সব ক্লান্তির মেডিসিন। এই যে তোমাদের দেখলাম, আমার ছোট্ট সোনাকে আদর করলাম, তাতেই আমার সব ক্লান্তি শেষ। খুশি মানে ভীষণ খুশি, এতটা খুশি যেটা আমি মুখে ব্যক্ত করতে পারবো না। তোমরা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সৃষ্টিকর্তার কাছে আমি বারবার শুকরিয়া আদায় করি। সাজি চোখ বন্ধ করে নেয়। সামির তার মাথা টিপে দিতে থাকে। একটা সময় সাজি ঘুমিয়ে পড়ে। সামির তাকে বালিশে শুইয়ে দেয়, গিয়ে শোয় আথারের পাশে। অপলক চেয়ে থাকে ছেলের পানে। তোমাকে অনেক বড় হতে হবে আর্থার সোনা। চৌধুরী বাড়ির মুখ উজ্জ্বল করতে হবে, একজন আদর্শ মানুষ হতে হবে, সর্বোপরি সকলকে ভালোবেসে আগলে রাখতে হবে। রাখবে তো? সামির কথাগুলো বলে হাসে। আথার তখনও ঘুমিয়ে। 2 মাসের ছোট বাচ্চা কি আর তার বাবার কথার মানে বুঝবে, নাকি ঘুমের মধ্যে শুনতে পাবে? তবুও সামির বলল, কারণ ছেলেকে সেভাবেই তৈরি করতে হবে। জুবায়ের খান রুমে যেতে রুবাইয়া বেগম শোয়া থেকে উঠে বসে। এত রাতে কে এসেছিল? জুবায়ের খানের কণ্ঠে রাগ স্পষ্ট। এবার রেগে কথা বলছো কেন? জুবায়ের খানের কথা শুনে রুবাইয়া বেগম আর কিছু না বলেই দরজার দিকে এগিয়ে যান। জামাইরা এসেছে, আমি ওদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি, তাহলে অন্তত দেখা করে আসি। জুবায়ের খানের কথায় রুবাইয়া বেগম ফিক করে হেসে দেয়। জুবায়ের খান ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকান, কিন্তু ওনার হাসি কমবে বই বেড়েই চলে। ঠিকই তো বলেছে, তুমিও তো বউ পাগলাই ছিলে, আমাকে ছাড়া কিছুই বুঝতে না। ওরাও তোমার মতোই হয়েছে। যতই হোক তোমারই তো ভাগ নেই। জুবায়ের খান আর কিছু বলেন না। ওনার বউ যে জামাইদের সাপোর্ট করবেন সেটা তিনি খুব ভালো করেই বুঝে গেছেন। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি খুশি নও যে তোমার মেয়েরা খুশি আছে, তার স্বামী সোহাগী হয়েছে? এই জন্য সেই সুযোগটা তো তুমিই করে দিয়েছো। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, দেখো। সাদ আখির রুমে এসে তাকে শুইয়ে দেয়, নিজেও ফ্রেশ হয়ে তার পাশে শুয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে আখিকে। আখিও ঘুমের মাঝে চেনা কারো স্পর্শ পেয়ে মিয়ে যায়। বিড়াল ছানার মতো গুটি সুটি হয়ে শুয়ে থাকে। সাদ হাসে তার দিকে ফিরে। মেয়েটাকে সে 2 দিন দেখেনি, তাতেই যেন মনে হচ্ছে কত জনম ধরে তাকে দেখে না। মেয়েটার অভ্যাসে পরিণত হয়েছে সে। একদিন না দেখলেও কেমন দম বন্ধ লাগে।
সে আখিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এখন কেমন শান্তি শান্তি লাগছে। পরের দিন জুবের খানের জোড়াজড়িতে খান বাড়িতে সারাটা দিন থাকতে বাধ্য হয় আখি ও সাজি। তবে সাদ ও সামির নির্দিষ্ট সময় অফিসেও চলে যায়। ঠিক হয় রাতে এসে সাজি আর আখিকে নিয়ে যাবে তারা। সাদের কথায় সামির সাজি আর আথারকে নিয়ে চলে যায়। আখি সাদের সাথে আলাদা গাড়িতে যায়। পথিমধ্যে আখি জোরে চেঁচিয়ে ওঠে। সাদ সেই মুহূর্তে গাড়ি ব্রেক করে। কি সমস্যা আখি? আমার গলাটা খুশখুশ করছে, একটু ঠান্ডা কিছু খেতে চাই। তাই বলে এত জোরে চেঁচাবে? আমি ভাবলাম কি না কি হয়েছে। আখি রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখিয়ে বলে, আসলে আমি ওখানকার স্পেশাল শরবত খেতে চাই। নো ওয়ে। নেশার জিনিস তো নয়। শরীরের পক্ষে ভালো নয়, ওরা নানান রকম জিনিস দিয়ে বানায়। একদিনই তো খাবো, চলুন না। বলেই আখি নেমে যায়। বাধ্য হয়ে সাদকেও নামতে হয়। সে বোঝে আখি শুনবে না, তাই পাশের রেস্টুরেন্টে প্রবেশ করে। আখির তো চোখে মুখে খুশির ঝিলিক। একবার এখানে এসে কবিতা আর নীলাশার সঙ্গে এই শরবত খেয়েছিল, মারাত্মক খেতে। সেই স্বাদ আজও মুখে লেগে আছে। তাই তো এখান থেকে যাওয়ার সময় আর লোভ সামলাতে পারেনি। সাদ আখির জন্য স্পেশাল সেই শরবত দিতে বলে, কিন্তু বিপত্তি বাধায় ওয়েটার। একজনকে দেওয়ার বদলে আখিকে অন্য শরবত দিয়ে দেয়। আখি খেয়ে তো নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে মাথাটা যেন ঝিমঝিম করে ওঠে। তবুও পাত্তা না দিয়ে সাদের সঙ্গে বাড়ি ফিরে যায়। খান বাড়ি থেকে ডিনার করে আসায় তারা আর রাতে খায় না, সরাসরি রুমে চলে যায়। আখি প্রথমে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে। মাথাটা কেমন জানি করছে, চোখ মুখ যেন বুজে আসছে। সাদ ফ্রেশ হয়ে এসে আখিকে দেখে চমকে যায়। তার দিকে ফিরে কেমন করে না জানি হাসছে। সাদ বুঝে উঠতে পারে না হয়েছেটা কি। পরক্ষণে আবার ভাবে মেয়েটা হয়তো তার সাথে মজা করছে, তাই তো বলে, আমি এখন মজা করার মুডে নেই আখি, আমি টায়ার্ড। কিন্তু আখি বোকার মতো হেসেই যাচ্ছে। কি সমস্যা? এমন পাগলের মতো হাসছো কেন? পাগল? বলে আখি আরো জোরে হেসে ওঠে। পাগল তো, আপনার প্রেমে পাগল। আখির চোখ মুখ ভালো লাগে না সাদের কাছে। বোঝে কোনো একটা সমস্যা তো হয়েছে। সে আখির কাছে গিয়ে তার পাশে বসে পড়ে। সাদকে পাশে বসতে দেখে আখি তার কোলে বসে তার গলা জড়িয়ে ধরে। সাদ বোঝে আখির নেশা হয়ে গেছে, কিন্তু শরবত তো নেশা হওয়ার কথা নয়। তাহলে কি ভুল করে কিছু? আপনি এত সুন্দর কেন মিস্টার চৌধুরী? জানেন ছেলেদের এত সুন্দর হতে নেই। সুন্দর হলে কি সমস্যা? সুন্দর হলে সবাই তার দিকে হামলে পড়ে, মেয়েরা কুলুপ দৃষ্টি দেয়। সবাই কি আর আমার মতো ভালো বলুন তো? আমি তো শুধু আপনার দিকে ভালোবাসার নজরে দেখি, কিন্তু অন্যরা বদমেয়েরা শুধু নজর দেয় আপনার দিকে। একটু নজর দিলে সমস্যা কি? দুষ্টু ছেলে, অমন করে বললে কিন্তু অমন করে বলে কি করবে? ওই মেয়েগুলোর চোখ তুলে নেব। আপনাকে শুধু আমিই দেখব, আপনাকে শুধু এই আঁখি ভালোবাসবে, মনের খাঁচায় যত্ন করে রেখে দেবে। আচ্ছা, রেখে দেবে। এখন শুয়ে পড়ো, তোমার নেশা হয়ে গেছে। অবাধ্য মেয়ে, বলেছিলাম না ওসব না খেতে। আমার একটু ভালোবাসুন না। তুমি এখন হুঁশে নেই, কাল বাসবো। না, আমার এক্ষুনি আপনার ভালোবাসা চাই। আখি। সাদ একটু গরম চোখে চায় আখির দিকে, কিন্তু আখির তাতে হেলদোল নেই। সে তো সাদের গলা জড়িয়েই বলে, একটু ভালোবাসলে কি হবে? এমন কেন করছেন? দিন দিন খুব বদ হয়ে যাচ্ছেন আপনি, একটু শুনছেন না আমার কথা? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি আখি, চুপচাপ শুয়ে পড়ো। না, পড়বো না, এভাবেই থাকবো, আপনাকে ভালোবাসতেই হবে। সাদ ফোঁস করে শ্বাস ছাড়ে। আচ্ছা, ভালোবাসবো। এখন ভালোবের মতো শুয়ে পড়ো দেখি। বলেই সাদ আখিকে নিজেই শুয়ে দেয় আর নিচে গিয়ে শুয়ে পড়ে তার পাশে। আখিকে শক্ত করে জড়িয়ে ধরে। আপনার শরীরের ঘ্রাণটা খুব সুন্দর। তোমার পছন্দ? খুব। মনে হয় সারাদিন শুধু এই ঘ্রাণ নিই, কিন্তু আপনি পচা। সারাদিন একটু সময় দেন না আমায়। ও রিয়েলি? সারাদিন তো নিজের কাছে আসতেই দাও না আমাকে, এখন আমার দোষ দিচ্ছ? আমি না বললেই শুনবেন কেন? আমি আপনাকে চাই, প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গ চাই, আপনার শরীরের ঘ্রাণ নিতে চাই, আপনাকে এভাবে জড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। নেশা না হলে তো জানতেই পারতাম না তুমি এইসব ভাবো। অবশ্য আমারই সুবিধা হলো, সুযোগ পেলেই তোমাকে জড়িয়ে রেখে দেবো। তুমি ছাড়তে চাইলেও আর ছাড়া পাবে না। সাতাল আয়ন চৌধুরী থেকে তুমি আর ছাড়া পাবে না মেয়ে।
চৌধুরী বাড়িতে গমগমে পরিবেশ। নানান দিক থেকে বেশ অনেক আত্মীয়ই এসেছে আথারকে দেখতে। জান্নাতুল বেগম আর সাবিহা বেগম মিলে সবাইকে এটা ওটা খেতে দিচ্ছেন। সাজি আথারকে নিয়ে বসে আছে, অভিকা তার পাশেই বসে। অভিক গেছে বন্ধুদের সাথে বেড়াতে, বিধায় সে আজ থাকতে পারেনি। সবাই তো আথারকে দেখে বেশ আনন্দিত। এই ছোট্ট বাচ্চাটির রূপ দেখে মাশাল্লাহ বলতেও ভুলছে না কেউ। তবে স্বামীর এসব পছন্দ হচ্ছে না, মনে মনে সে বিরক্ত। বাচ্চাটিকে নিয়ে সবাই হামলে পড়ছে, এতে তো নজর লেগে যাবে। সে রাগে কিরমির করতে করতে কিচেনে চলে যায়। সাবিহা বেগমকে বলেন, সবাই এমন করে দেখছে কেন বাচ্চাটাকে? আমার আথারের নজর লাগলে কিন্তু আমি কাউকেই ছাড়বো না বলে দিলাম। সাবিহা বেগম হাসলেন আখির কথায়, তাকে ঠান্ডা করতে বললেন, আথার আমাদের সাদের মতোই হয়েছে কি না, তাই তো সবাই মুগ্ধ হয়ে দেখছে। আখি যেন শান্ত হতে পারে না, বারবার ভয় করে নজর লেগে যাওয়ার। এইটুকু ছোট একটা বাচ্চা যদি শরীর খারাপ করে। আজ অফিস ছুটি, তাই চৌধুরী বাড়ির সব পুরুষ সদস্যই বাড়িতে আছেন। সাদা স্বামীর সিঁড়ি বেয়ে নিচে নামে। আখি তখন সোফায় সাজির পাশেই বসেছিল। হঠাৎ করে তার মেজাজ গরম হয়ে যায়। আশেপাশে নজর দিতেই রাগ মাথা চারা দিয়ে দেয়। আত্মীয়দের মধ্যে আসা একজন মেয়ে সাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। যদিও সাদ তাকে খেয়াল করেনি, কিন্তু মেয়েটির উঠে সাদের সামনে যাওয়ার আখির রাগে ঘি ঢালার কাজ করে। সে রাগে ফুঁসতে থাকে। ভালো তুমি? মেয়েটি কথাটা বলতে কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। সঙ্গে নিজের কানের পাশে চুলগুলো গুজে নেয়। তবে সাদ নির্লিপ্ত। একটু পরে সে নিজেই প্রশ্ন করে, পড়াশোনা কেমন চলছে? এটুকু শুনেই সাদ অন্যদের কাছে চলে আসে। মেয়েটির হৃদয় বুঝি ভেঙে যায়। একে তো সে শুনেছিল সাদের বিয়ে হয়ে গেছে, আর এখন তো ঠিক করে কথাটাও বলেনি। যদিও সাদ আগেও এমন স্বল্প কথা বলতো, তবুও যেন ওর শুনতে ভালো লাগে। সাদকে অন্যদের দিকে আসতে দেখে আখি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে মেয়েটার দিকে ভ্রু কুচকে তাকায়। মেয়েটার হাবভাব তার মোটেও সুবিধার লাগছে না। সে খুব সহজেই বুঝে যায় এই মেয়ে তার পরের দিকে নজর দিয়েছে, এর ব্যবস্থা তো সে করবেই। খাওয়ার পর্ব চলাকালীন আখি ইচ্ছে করে গ্লাসের পানিটুকু মেয়েটির গায়ে ফেলে দেয়। আসলে আমি দেখতে পাইনি, রিয়েলি সরি। মেয়েটির রাগ হলেও সেটা দমিয়ে নেয়। ড্রেসটা অনেকটাই ভিজে গেছে। সে উঠে ওয়াশরুমে ছোটে। আখি সেদিকে ফিরে বাঁকা হাসি দেয়। ছোট্ট পাপের ছোট্ট সাজা, আমার বরের দিকে ভুল করেও তাকাবে না। বলেই সে সামনে তাকাতে দেখে সাদ তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আখি তার দিকে একবার ভেঙচি কেটে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। আখির এহেন কাণ্ডে সাদ হকচকিয়ে যায়, তবে বেশি না ভেবে মনোযোগ দেয় খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া শেষে সবাই গল্পে মত্ত হয়। একজন দাদি সম্পর্কের মানুষ আখিকে নিজের পাশে বসায়। আখি কিছু বলবে তার আগেই সাদ বলে ওঠে, সময় হলে ঠিক খবর পেয়ে যাবেন, আপনাকেই আমি প্রথম খবরটা জানাবো। আখি কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এখন কিছু বলা মানেই নতুন করে বোমা ফাটানো। আজাদ চৌধুরী ছাদে দাঁড়িয়ে আছেন। সেখানে বেশ শান্ত পায়ে এসে দাঁড়ায় সাদ, ঠিক ওনার পাশেই। হঠাৎ আমাকে এখানে রাখলে যে, কিছু বলবে? আজাদ চৌধুরী নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। ছেলের পানে তাকিয়ে বলেন, বলার তো অনেক কিছুই আছে। তাহলে নির্দ্বিধায় বলে ফেলো। জুবাইর ভাইজানের সাথে কি তোমার সম্পর্কটা ঠিক করবে না কখনো? আখি সাদকে ছাদের দিকে আসতে দেখে সেও ছাদে আসছিল। আজাদ চৌধুরী সাদকে কিছু বলবেন ভেবে সে নিচে আসার জন্য পা বাড়ায়, কিন্তু জুবায়ের খানের কথা শুনে তার পা জোড়া থমকে যায়। না চাইতেও সে সিঁড়িতেই থেমে যায়। সাদ ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, ওনার সাথে সম্পর্ক আমার কোনোদিনই ভালো ছিল না, আর তাছাড়া উনি যেটা করছেন সেটার পরে ওনার আর আমার সম্পর্ক স্বাভাবিক হওয়া পসিবল না। ভুল মানুষ মাত্রই হয় সাদ। কোনটাকে ভুল বলছো আপু? আমার প্রতি ওনার রাগ করাটাকে ভুল, নাকি আখির প্রতি ওনার ব্যবহারটা ভুল ছিল, কোনটা? দেখো সাদ, যেটা হয়েছে সেটা তো বদলানো যাবে না, কিন্তু এভাবেও তো চলতে পারে না। তিনি তোমার মামা হন, আর এখন তো আরো গভীর সম্পর্ক জড়িয়ে গেছে। তাহলে এখন এত অভিমান কেন? অভিমানের যথেষ্ট কারণ আছে, কারণ তিনি অন্যায় করেছেন, আর কঠোর অন্যায়ের কোনো মাফ নেই।
নিজেকে কেন শক্ত চাদরে মুড়িয়ে রেখেছো? তুমি কি বুঝতে পারছো না উনি কষ্ট পাচ্ছেন? সো হোয়াট? ওনার জন্য আমার আখি সুইসাইড করতে গিয়েছিল। আর যদি ওর কিছু হয়েছে, তো যদি ওকে হারিয়ে ফেলতাম, কি করতেন তোমার ভাইজান? ক্ষমা করতে পারতেন নিজেকে? সবকিছু ভুল হয়েছে বলে উড়িয়ে দিতে পারতেন? পারতেন আখিকে ফিরিয়ে দিতে? কিছু তো হয়নি, আখি তো আছে তোমার কাছে, দেখো কত সুস্থ আছে। তুমি যেমনটা চাইছিলে তেমনভাবেই ওকে নিজের জীবনে পেয়েছো, তাহলে তো আর অভিমান থাকতে পারে না, তাই না? সরি আপু, বাট সম্পর্ক হয়তো ঠিক হওয়ার নয়। উনি প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিতে চেয়েছেন, আমাকে হ্যারাস করতে চেয়েছেন, এমনকি আমাকে চরিত্রহীন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন। সব মেনে নিয়েছি, কিন্তু আখির ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। ও ন্যূনতম ক্ষতি করতে চাইলে এই সাদের কঠোর রূপটাই সে দেখবে। পুরনো ক্ষত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ কি ভালো হবে? কেন হবে না? অবশ্যই হবে। উনি ওনার পাপের সাজা পাচ্ছেন, এটা ওনার পাওয়ারই ছিল। আর রইল ওনার কষ্টের কথা, সো আই ডোন্ট কেয়ার। তিনি আমার কষ্টের কথা ভাবেননি, আমি কতটা কষ্টে ছিলাম সেটা দেখেননি। অবশ্য আমার কথা বাদ দিলাম, আখি সে তো ওনার নিজের মেয়ে, তার কষ্টটা কি ওনার চোখে পড়েনি? এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন? প্রতিটা বাবা মা চায় তাদের সন্তান সুখে থাকুক। তুমি যখন বাবা হবে তখন ঠিক বুঝবে। আমি আমার সন্তানের সাথে অমন ব্যবহার করব না যেমনটা তিনি করেছেন। আমার কাছে আমার সন্তানের গুরুত্ব থাকবে আকাশ ছোঁয়া। তার খুশি হবে আমার কাছে শেষ চাওয়া। ওনার মতো বাবা আমি হতে চাই না। আচ্ছা, মানলাম উনি দোষ করেছেন, অন্যায় করেছেন, মাপ করে কাছে টেনে নাও ওনাকে। একবারও কি তাকে মামা বলে ডেকেছো? ডাকনি? ভেবে দেখেছো ওনার কষ্ট হয় কি না? হলেও বা কি? আচ্ছা, মানলাম ওনার কষ্টে তোমার যায় আসে না, কিন্তু আখির কষ্টের কথা ভাববে না? মানে? মানেটা খুব সিম্পল। ভুলে যেও না ভাইজান, আখির আব্বুর প্রতি তারও একটা সফট কর্নার আছে, আর সে তোমাকে ভালোবাসে। তাই তারও চাওয়া থাকতে পারে যে তুমি জুবাইর খানের সাথে ভালো একটা সম্পর্ক রাখবে, ওনার সাথে ভালো ব্যবহার করবে। এহেন মুহূর্তে সাত চুপ হয়ে যায়। আজাদ চৌধুরী বোঝেন তিনি তীর ঠিক জায়গায় মেরেছেন। একমাত্র আখির কথা বলেই সব কিছু ঠিক করা সম্ভব। আর কতদিন এভাবে মান অভিমানের পালা চলবে? এবার অত্যন্ত থামা উচিত। এদিকে আখি আর দাঁড়িয়ে থাকতে পারে না, সিক্ত নয়নে নিচে চলে যায়। একদিকে আজাদ চৌধুরীর মন ভেজানো কথা, অন্যদিকে তার প্রতি সাদের অসীম ভালোবাসা। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, সাদ দীর্ঘশ্বাস ফেলে। রুমে যাও আব্বু, তাহলে ভেবে দেখব বলে সেও নিচে চলে যায়। সাদ রুমে প্রবেশ করতেই দেখে রুমের লাইট অফ। তবে ড্রিম লাইটের আলোয় সে বেডে শুয়ে থাকা আখিকে খুব সহজেই দেখতে পায়। সাদ দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে যায়। আখির পাশে শুয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, মুখ গুজে দেয় তার গলার ভাঁজে। কিছুটা নরম কণ্ঠে বলে, আচ্ছা আখি, তুমি কি চাও তোমার আব্বু আর আমার মধ্যকার সম্পর্কটা ঠিক হয়ে যাক? আখি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, তুমি বলো, তুমি কি চাও? তোমার কথাই শেষ। আখি উল্টো ঘুরে সাদকে জড়িয়ে ধরে। যেমনটা আপনি চান। আমি চাই সবাই ভালো থাকুক, একসাথে মিলেমিশে আনন্দে থাকুক, কষ্ট অভিমান মান তাতে ছুঁতে না পারুক কখনো। সাদ আখির কপালে ছোট্ট চুমু এঁকে বলে। আখি আর সাদ খান বাড়িতে এসেছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তারা দুজন বাড়িতে প্রবেশ করতেই রুবাইয়া বেগম তাদের সাদরে গ্রহণ করলেন। সাদ কুশল বিনিময় করে রুবাইয়া বেগমের হাতে ব্যাগগুলো তুলে দিলেন। এতে কি আছে সাদ? আপনাদের জন্য কিছু জিনিস এনেছি, না করবেন না? রুবাইয়া বেগম শপিং ব্যাগগুলো হাতে নিতে নিতে বললেন, এসবের আবার কি প্রয়োজন ছিল? নিজের মানুষদের কিছু দেওয়ার জন্য প্রয়োজন থাকা দরকার বুঝি, এমনি কিছু দেওয়া যায় না? আমি সেটা বলিনি। আচ্ছা ঠিক আছে, বসো। আব্বু কখন আসবে আম্মু? এক্ষুনি চলে আসবে, তোরা বস, আমি তোদের জন্য শরবত নিয়ে আসছি। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না খালাম্মা, আমি শরবত নিয়ে এসেছি। কেমন আছো শিমু আপা? ভালো আছি ছোট আপা, তুমি কেমন আছো? আর ভাইজান, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর জালাল, সে কেমন আছে? তাকে তো দেখলাম না। শিমু শরবতের গ্লাস এগিয়ে দিতে দিতে বলে, আসলে জালাল বড় সাহেবকে কোর্ট থেকে আনতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। সাদ শরবতের গ্লাসটা নিয়ে ছোট্ট করে উত্তর দেয়, ও।
কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্বস্তি হতে থাকে। নিজের সঙ্গে এক দফা যুদ্ধ করে বসে রয়। আখি হয়তো খেয়াল করে সেটা, সাদের হাতের ওপর একটা হাত রেখে বলে, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আপনি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত? না, ওই অফিসের কিছু কাজ নিয়ে টেনসড। তুমি ভেবো না, সব ঠিক আছে। সাদ সত্যিটা চেপে যায়, কিন্তু নিজেকে শান্ত করতে পারে না। আর না আখি নিজেকে শান্ত করতে পারে। মিনিট 20 পরে জুবায়ের খান ফিরে আসেন। মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি, তবে সাদের নীরব ভাবভঙ্গি ওনাকে আবারও কষ্ট দেয়। ভাবেন, ছেলেটা এমন কেন? ও তো আমার নিজের রক্ত, নিজের ভাগ্নে। তাহলে মামার সাথে এত কেন দূরত্ব? কেন এখনো অতীত নিয়ে পড়ে আছে ছেলেটা? জুবায়ের খান দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। সাদও কিছু সময় পরে ওনাকে অনুসরণ করে ওনার রুমের দিকে এগিয়ে যান। জুবায়ের খান বাথরুম থেকে বেরিয়ে সাদকে নিজের রুমের খাটে বসে দেখে বেশ অবাকই হয়। সঙ্গে চোখে মুখে ভেসে ওঠে কৌতূহলের ছাপ, নানান প্রশ্ন। কারণ সাদ এমনি এমনি ওনার রুমে আসবেন না, নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। জুবায়ের খানকে দেখে সাদ উঠে দাঁড়ায়, শান্ত কণ্ঠে বলে, বিনা অনুমতিতে আসার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাদ নিঃশব্দে হাসে, তবে সেই হাসি জুবায়ের খানের দৃষ্টিগোচর হয় না। জুবায়ের খানের কথা মতো সাদ বেডে বসে পড়ে, কোনো অজুহাত দেখায় না, কিন্তু যার জন্য এসেছে সেটাই বলে উঠতে পারে না। জুবায়ের খান সাদকে পরখ করে তার পাশে বসেন। হয়তো সাদের মুখ দেখেই বুঝতে পারেন যে সে কিছু বলতে চায়। সাদ যেন কোনো ভাবনা থেকে বেরিয়ে আসে, বলে, হ্যাঁ, না, মানে হ্যাঁ। সাদা আমতা আমতা করতে থাকে। জুবায়ের খান তাকে সহজ করতে বলে, আসলে আমি মিস্টার খান, না মানে মামা, আমি। সাদ আর কিচ্ছু বলতে পারে না, তার আগেই জুবায়ের খান ওনাকে জড়িয়ে ধরেন। সাদও জুবায়ের খানকে জড়িয়ে ধরে। কেমন বাবা সুলভ গন্ধ পায় ওনার মাঝে। দুজন দুজনকে জড়িয়েই থাকলো, আর কিছু বলার দরকার হলো না। তাতেই বুঝি এত বছরের মান অভিমান বিদেশ সব শেষ। ভালোবাসা বুঝি এমনই হয়, ক্ষণিক সময়ে সমস্ত ব্যথাকে ভুলিয়ে দেয়। এনাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। বাইরে থেকে এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন 3 জোড়া চোখ। আনন্দে তাদেরও চক্ষু ভিজে আসে। আজ যেন খুশির দিন। খুশির ঈদেও হয়তো ওনারা এত খুশি হননি। সাদ জুবায়ের খানকে ছাড়িয়ে বসে। আমাকে মাফ করবেন মামা, ওসব আর ভাববেন না। এবার সবাই মিলে হেসে খেলে বাঁচতে চাই, একসঙ্গে সব ভুলে মিলেমিশে থাকতে চাই। থাকবেন তো মামা? সাদ হাসে। জুবায়ের খান সে হাসির পানে তাকিয়ে বলেন, সেটা আমিও ভাবি। বাড়িতে এত ভালো ভালো মানুষ থাকা সত্ত্বেও এর আগে সাদের মতো কেন হয়েছে বুঝি না। সাদের কথায় জুবায়ের খান শব্দ করে হেসে দেন। আমার মতো হবে কিনা জানি না, তবে একজন ভালো মানুষ হোক, জীবনে সৎ পথে চলুক, এটাই চাই। তাহলে বলতেই হয়, আপনি 2 in 1 পেয়ে গেলেন। জুবায়ের খান হেসে ফেলেন। সাদও হাসে। শুধুই ডিনার? আমি তো ভেবেছিলাম আজকে এখানেই থেকে যাব, কিন্তু সেইটা হয়তো আর হওয়ার নয়। আপনি তো খাওয়া দাওয়া করেই বিদায় করার প্ল্যান করছেন। সাদের কথায় জুবায়ের খান এবার সশব্দে হেসে উঠলেন। আর আমি পারি না বুঝি? আখির কথায় সাদ আর জুবায়ের খান তার দিকেই তাকায়। শিমু ফিক করে হেসে দিয়ে বলে, ভাইজান তোমারে ছাড়া এখানে থাকবেই না, সেই তো তুমি বলতেই পাগল। শিমুর কথায় জুবায়ের খান রুবাইয়া বেগম দুজনেই লজ্জা পেয়ে যান। আখিও লজ্জা পেয়ে কিছুটা মাথা নিচু করে নেয়, তবে সাধের মাঝে ওসব লজ্জার কোনো ব্যাপার নেই। বরং ওটা শুনে তার নিজের প্রতি একটা ভালো লাগা কাজ করছে। বউকে ভালোবাসবে না তো আর কাকে ভালোবাসবে? রুবাইয়া বেগম ব্যাপারটাকে সামলে নিতে বলেন, সকালে এসো, কিছু খেয়ে নাও। আর তুমি বাজারে যাও, জামাই যা যা খেতে পছন্দ করে সব নিয়ে এসো। ভাবছি আজকে আমিও মামার সাথে বাজারে যাব। সাধের কথায় আখি বড় বড় চোখ করে তাকায়। বাকিদের অবস্থাও তাই। যে ছেলে জীবনে বাজারের মুখটাই দেখেনি, সে নাকি বাজার করবে, এটাও ভাবা যায়। আপনি বাজারে যাবেন? মনে হলো যেন আকাশ থেকে পড়লেন। বাজার করা আর কি এমন ব্যাপার, তাই না মামা? হ্যাঁ, তাই তো। বাজার করাটা কোনো ব্যাপারই না। আগে যায়নি তো তো কি হয়েছে, আজ যেতে চাইছে যাবে। এক্স্যাক্টলি। তাছাড়া মামা পারলে আমিও পারবো। সাধের কথায় জুবায়ের খান আপ্লুত হন। আজ যেন খুশির দিন, আর সাদ প্রতিনিয়ত নাকি খুশি করে যাচ্ছে।
আখির এমন ভাব যেন সে সত্যিই আকাশ থেকে টপকে পড়ছে। অতপর মামা ভাগ্নে মিলে বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে। বাকিরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। এই খুশিতে সামিরা সাজিকেও আসতে বলা হয়েছে, তারাও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সন্ধ্যার একটু পরপরই জুবায়ের খান ও সাদ বাজার নিয়ে ফিরেছে। জুবায়ের খান ঠিক থাকলেও সাদ ঘেমে নিয়ে একাকার, গরমে চোখ মুখ কিছুটা লাল হয়ে গেছে। এসব করা তো তার অভ্যেস নেই, যা চেয়েছে হাতের কাছেই পেয়ে গেছে, তাই বাইরে গিয়ে এসব করার প্রয়োজন হয়নি। তাছাড়া বাড়িতে আজাদ চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী সময় পেলে বাজারে চলে যেতেন, সেই জন্য সাদ বা সামির কাউকে আর বাজারে যাওয়ার প্রয়োজন হয়নি। সাদ আসতেই আখি দুজনের দিকে ঠান্ডা পানি এগিয়ে দেয়। সাদের পাশেই সোফায় বসে নিজের শাড়ির আঁচল দিয়ে বেশ যত্ন সহকারে সাদের ঘাম মুছে দেয়। জুবায়ের খান সেদিকে তাকিয়ে হাসেন, মনটা আনন্দে ভরে ওঠে। আখি যে সুখে আছে সেটা তার কাজেই তিনি প্রমাণ পেয়ে যান। ততক্ষণে সামিরা সাজিও চলে আসে। জুবায়ের খান জামাই মেয়েকে ছেড়ে এবার নাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ওদিকে সাজি আর আখি মিলে রান্নার কাজে রুবাইয়া বেগমকে সাহায্য করতে থাকেন। একটা পর্যায়ে কথায় কথায় রুবাইয়া বেগম বলে বসেন, সাথে কখনো রান্না করে খাইছিস? এমতাবস্থায় অখির হাত থেমে যায়। সে সবজি কাটছিল। রুবাইয়া বেগমের কথা সে করুণ নয়নে সাজির পানে চায়। সাজি বোনের অবস্থা দেখে ফিক করে হেসে ফেলে। সাজির এহেন হাসি দেখে আখির মুখটা চুপসে যায়। কি হলো বল, খেয়েছিস? আখি না সূচক মাথা নাড়ে। তোকে দিয়ে কি হবে আখি? সেটা তোকে কত ভালোবাসে, ওর জন্য ভালোবাসেও তো কিছু রান্না করতে পারিস। রেঁধেছিল তো আম্মু, কিন্তু সেটা ভাইয়া পর্যন্ত পৌঁছায়নি। মানে? মানে আখি অনেকবার রান্নার চেষ্টা করেছে, কোনোবার ঝাল বেশি হয়েছে, কোনোটায় হলুদ, আবার কোনোটায় লবণ করা। সেই সব কি আর ভাইয়াকে খাওয়ানো যায়? তবে ভাইয়া যেমন মানুষ, আখি বিষ দিলেও হাসি মুখে খেয়ে নিত। আখি শুধু বুঝলো না। ফাপু তুই থামবি? আমাকে চুপ করিয়ে কি হবে? আমি তো ঠিক কথাই বলেছি। তোর পছন্দ না হলে আর কি করার? তুই কটা দিন আমার কাছে থাক, জানুকে দিয়ে কিচ্ছু হবে না। সে তোকে রান্না শেখাবে না, আমি বেশ বুঝেছি। আমি তোকে শিখিয়ে দেব। থাকবো এখানে? কেন? এখানে থাকলে কি? না মানে? উফ আম্মু, তুমিও কেমন বোকার মতো কথা বলো। ভাইয়া ওকে এখানে একা থাকতে দিলে তো সে থাকবে। সে বেচারা বউ ছাড়া চলতেই পারে না। আখির যেন লজ্জায় গর্তে ঢুকে যাওয়ার জোগাড়। রুবাইয়া বেগম ব্রু কুঁচকে বলেন, শুধু সাত বউ ছাড়া চলতে পারে না, আর স্বামী সে বুঝি বউকে ছেড়ে থাকতে পারে? সাজি কিছুটা থতমত খায়। আখি লজ্জা কাটিয়ে হেসে ওঠে, তবে সাজি নিজেকে সামলে বলে ওঠে, আসলে ও আর্থকে খুব মিস করে। হ্যাঁ, আমার জানা আছে। বলেই তিনি কাজে মন দেন। সাজিও আর কিছু না বলে হাতে হাতে সব এগিয়ে দেয়। বোঝে আর বেশি কথা বলা উচিত হবে না। সবাই ডিনার করছে। আথার ঘুমিয়ে পড়েছে। সবাই তো রুবাইয়া বেগমের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। মামি, মানতেই হয় আপনার হাতে জাদু আছে। ভাবছি এই জাদুটা তোমার বউকেও দিয়ে দেব, যাতে রোজ তুমি এমন স্বাদ গ্রহণ করতে পারো। কতদিন আর জানুর হাতে রান্না খাবে? আমি তো একে কুরে বানিয়েছি, তোমার আম্মু আরো বানিয়েছে। সাদ আলতো হাসে। রান্না শেখার জন্য সারা জীবন পড়ে আছে, আপাতত সংসার জীবনটাকে উপভোগ করুক। রান্না সংসার জীবনের একটা অংশ। একটা কাজ করো, তুমি ওকে এখানে রেখে যাও, আমি ওকে সব শিখিয়ে দিব। রুবাইয়া বেগমের কথায় সাদ খাওয়া থামিয়ে দেয়। সামিরও খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঠোঁটের কোণে তার দুষ্ট হাসি। আখি, সাজি, এমনকি জুবায়ের খানও সাদের পানে তাকান তার মনের ভাব বোঝার জন্য। হ্যাঁ মামি তো ঠিকই বলেছে ভাইয়া, আখিকে কদিন ওখানে রেখে যাও। দেখো ও রান্না শিখলে আমরাও তো রোজ ভালো ভালো রান্না খেতে পারবো, তাই না? সাদ দাঁত কড়মড় করে সামিরের দিকে তাকায়। সামির যে মজা নিচ্ছে সেটা সে বেশ বুঝতে পারে, তাই তো তার কানের কাছে গিয়ে বলে, ভাবছি শান্তিকেও এখানে থাকতে বলি। বোন এখানে থাকবে আর ও শ্বশুরবাড়ি, ওর তো বোনের জন্য কষ্ট হবে, তাই না? এমত অবস্থায় সামিরের মুখ চুপসে যায়। নিজের পায়ে নিজেই সে কুড়ালটা মারতে গেছে, সেটা বেশ ভালোই বুঝতে পারে। আমি বলছিলাম কি মামি, আমরা একটা ভালো কুক রেখে দেবো বাড়িতে, যে আখিকে রান্না শিখিয়ে দিবে
আর সাজিও হেল্প নিতে পারবে তার থেকে। খামোখা আপনাকে বা আম্মুকে আর কষ্ট করতে হবে না। স্বামীরের এমন পোল্টিবাজি কথায় রুবাইয়া বেগম হাসেন। জুবের খানও হাসতে বলেন না। স্বামীর সবাই দিকে ভোলা ভালা একটা হাসি দিয়ে খাবার খেতে মন দেয়। সাজি চোখের ইশারায় বোঝায় ঠিক আছে। ডিনার শেষে যে যার রুমে রেস্ট নিচ্ছে। সাদ স্বামীরকে নিয়ে তার ল্যাপটপ আনিয়ে নিয়েছিল, সেখানেই কিছু মেল চেক করছে। আখি চুলে খোপা করতে করতে সাধের পানে আখি চুলে খোপা করতে করতে সাদের সামনে এসে দাঁড়ায়। সাদ তার দিকে এক পলক তাকিয়ে বলে, আমার হোয়াইট স্নোকে খোলা চুলেই মানায়। বসতে চাই। আখির কথার অর্থ খুব সহজেই বুঝে যায় সাদ। তাই তো ল্যাপটপটা সাইডে রেখে আখিকে নিজের কোলে বসায়, জড়িয়ে ধরে তার কোমর, মুখটা গুজে দেয় আখির গলায়। থ্যাংক ইউ ডিয়ার হাবি। সাদ, অনলি সাদ। আমি এভাবেই ডাকবো। তাহলে আমাকে আমার মতো করে আদর করতে দিতে হবে। আপনি আমার কথা শোনেন বুঝি? তোমার কথা শুনলে আর আমার কথা শুনলে আর কি? কিছু না, এখন আমার খুব প্রেম প্রেম পেয়েছে। আই নিড ইউ রাইট নাও। আপনার তো সবসময় প্রেম প্রেম পায়। আপাতত বুকের মাঝে তোমাকে চাই, এই বুকে তোমার মাথা রেখে ঘুমোতে চাই। আখি হাসে। সাদ তাকে জড়িয়ে রাখে বুকের মাঝে। মেয়েটিকে জড়িয়ে ধরলেই সে অদ্ভুত এক শান্তি পায়, নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়। 2 বছরের আথারের মুখে ছোট্ট ছোট্ট বুলি ফুটেছে। অনেক কথা সে স্পষ্ট বলতে পারছে, আবার কিছু কথা গালের মধ্যে লেপ্টে যাচ্ছে। তবে তার মুখে সারাদিন আম্মা আর মাম্মা লেগেই আছে। আথারকে আখি মাম্মা বলা শিখিয়েছে, আর সাদকে পাপা। সে আপাতত সেটাতেই অভ্যস্ত। একটুখানি বাচ্চা, তার রাগও ঠিক রাগের ডগায়, আবার অভিমানও করে বসে। কি জানে কি বোঝে সে অভিমানের। জান্নাতুল বেগম তো সব সময় বলে বসেন, এই ছেলে পুরো সাদের জেরক্স কপি। সাদও সেটা শুনে হাসে, মনে মনে ভেবে নেয় আথারকে সে অনেক যত্ন করবে, আগলে রাখবে বাবার মতো। জন্মদাতা পিতা নয়তো কি হয়েছে, ভালোবাসার কোনো খামতি সে রাখবে না। আথার আপাতত সাদের রুমে আছে। আখি তাকে নিয়ে খেলায় মত্ত। সে রুমের একটা কোনায় নিয়ে 2 হাত এগিয়ে দিচ্ছে আর আথারকে ডেকে যাচ্ছে। আথার শোনাই, এসো এসো, আমার কাছে এসো। আথারও হেসে হেসে ছুটে যাচ্ছে আখির নিকট, আবেশে জড়িয়ে ধরছে তাকে, অসংখ্য চুমু এঁকে দিচ্ছে তার চোখে মুখে। আথারও খিলখিলিয়ে হেসে ওঠে। এভাবেই হাসতে হাসতে খেলতে খেলতে কেটে যাচ্ছে সময়। মাঝে কেটে যায় আরো 5টা বছর। এই 5 বছরে অনেক কিছুই বদলেছে। অনেকের জীবনে নতুন মানুষ এসেছে, সন্তান এসেছে। যেমন অভিক আর অভিকা। 2 বছর আগেই অভিকের সাথে রাদিয়ার বিয়ে হয়েছে। তাদের 1 বছরের একটা ছেলেও হয়েছে। অভিকারও বিয়ে হয়েছে, তার ঘরে একটা মেয়ে। সে প্রেমের বিয়েই করেছে। তার মেয়েটার বয়স সবে 1 দিন। চৌধুরী বাড়ির সবাই মেয়েটিকে হসপিটালে দেখতে গিয়েছিল, একটু আগেই ফিরেছে। তবে সবার জীবনে আনন্দের জোয়ার আসলেও আখির জীবনটা পুরো ভাটা পড়ে গেছে। সে যেন আজ অসহায়, পরিস্থিতির কাছে বড্ড অভিমান তার। পূর্ণিমার চাঁদ উঠেছে, চারিদিকে ছড়িয়েছে তার দীপ্তি। তবে আখির মনে আমাবস্যা, যা তার চোখ দিয়ে বৃষ্টির মতো ঝরে পড়ছে। চাইলেও আজকাল আর নিজেকে সামলে উঠতে পারে না। কিছু না পাওয়ার কষ্ট বারবার তাকে মাঝে জেকে বসে। কাঁধে কারো স্পর্শ পেতেই আখি কেঁপে ওঠে কিঞ্চিত। তড়িৎ গতিতে মুছে নেয় চোখ, কিন্তু তা সাধের দৃষ্টির অগোচর হয় না। আবার কান্না করছো? বলেছি না কাঁদবে না। আখি জড়িয়ে ধরে সাদকে, হু হু করে কেঁদে ওঠে। সাধের বুকটা যেন ধক করে ওঠে। আজকাল আখি একটু বেশি কান্নাকাটি করে। সাধের বুকটা কেটে যায় সেটা দেখে, কিন্তু সান্ত্বনা দিয়ে দিয়েও মেয়েটিকে শান্ত করতে পারেনি। বরং যত দিন গেছে ততই ভেঙে পড়েছে মেয়েটা। সাদ আখির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, সান্ত্বনা স্বরূপ বলে, এইভাবে কাঁদে না আখি। সবার জীবনে সঠিক সময় বেবি আসে না, আমাদেরও সময় আসবে। এইভাবে ভেঙে পড়লে তো হবে না। আপনি মিথ্যে বলছেন। আমি কখনো মাও হতে পারবো না, আর পারলেও সেটা রিস্কি। আমি আপনাকে সন্তান সুখ দিতে পারলাম না মিস্টার চৌধুরী। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। আমাদের তো আথার আছে, সে তো তোমাকে ছাড়া কাউকে বোঝে না। আপনি আমার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, আমি জানি আপনিও কষ্ট পান। আমি কষ্ট পাই না, এটা তোমার ভুল ধারণা। এই 8 বছরে আমি আপনাকে অনেকটাই চিনেছি, জেনেছি।
তাই মিথ্যে বলে লাভ নেই। আথারও বড় হয়ে গেল, দেখতে দেখতে আমার কোলে 7 বছর বয়স হয়ে গেল ওর। তবু দেখুন না, ওর কোনো ভাই বোন ওকে এনে দিতে পারলাম না, আর না আপনাকে কোনো সন্তান দিতে পারলাম। সাদ আখিকে বুকের মাঝে অনেক শক্ত করে চেপে ধরে। সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো আখি, সন্তান আমাদেরও আসবে, সত্যি আসবে। আখির কান্না থামে না। একটা সময় কাঁদতে কাঁদতে সাদের বুকে মাথা রেখেই সে ঘুমিয়ে পড়ে। চৌধুরী বাড়িতে আনন্দ মুখর দিন, সবার ঠোঁটে হাসির ঝিলিক, আনন্দের জোয়ার। তবে এর মাঝে আখির ভিতরকার আমাবস্যা সবার নজরে আসে। যদিও আখি চেষ্টা করছে সবার সামনে দুর্বল না হতে, তবুও যেন মন মানছে না। মাঝে মাঝে আড়ালে গিয়ে হলেও দু চোখ মুছে আসছে। বাড়ির বাকি সদস্যদের থেকে সেটা সে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সময় সবাই খেতে বসে। জান্নাতুল বেগম, সাবিহা বেগম, সাজি আর আখি মিলে সবাইকে খেতে দিচ্ছে। রুবাইয়া বেগমও আজ এসেছেন। তিনি আপাতত আথারকে খাওয়াতে ব্যস্ত। হঠাৎ করে আখি পেছনে ঘুরতে গিয়ে তার মাথাটা ঘুরে যায়। হাতে থাকা সবজির বাটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। মুহূর্তেই চূর্ণ হয়ে ভেঙে পড়ে। আখি পড়ে যেতে নিলে সাত তাকে ধরে ফেলে। মুহূর্তেই গমগমে পরিবেশ শান্ত হয়। সবাই খাওয়া ছেড়ে আখিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাদ আখিকে কোলে নিয়ে সোফায় শুইয়ে দেয়। ভয়ে শরীরটা তার কেঁপে ওঠে। তাড়াতাড়ি হাত ধুয়ে আসে, সঙ্গে আনে 1 গ্লাস পানি। চোখে মুখে ছড়িয়ে ছিটিয়ে দিতে থাকে। সবার চোখে স্পষ্ট ভয়। সাদ ভেবে নেয় চিন্তায় চিন্তায় তার এই বেহাল দশা। মনে মনে ভেবে নেয় আখিকে দূরে কোথাও নিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবনাটায় ভাটা পড়ে। মেয়েটা তো আথারকে ছাড়া থাকতেই পারে না। এভাবে নিয়ে কি করে যায়? কিন্তু এখানে থাকলেও তো সে ধুকে ধুকে মরবে। আখি, আখি, চোখ খোলো আখি। বাকিরাও আখিকে ডাকতে থাকে। একটা সময় পর আখি পিট পিট করে চোখ মেলে, চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। ধীরে ধীরে বসতে গেলে আবারও মাথাটা ঘুরে যায়। সাত তাকে শুয়ে থাকতে বলে। সামির অলরেডি ডক্টরকে কল দিয়েই দিয়েছেন, তিনি এখনই চলে আসবেন। তবে আখিকে কেউ প্রশ্ন করে না। মেয়েটার মনের অবস্থা সম্পর্কে সবাই অবগত। মিনিট 20 পরেই ডক্টর চলে আসেন। সাত তখনও আখির মাথার কাছে ফ্লোরে বসে আছে। ছোট্ট আথার আখির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আখি তার দিকেই অপলক চেয়ে আছে। সকল কষ্টের মাঝেও এই বাচ্চাটির দিকে তাকালে তার মনটা ভরে আসে। কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। মন খারাপ হঠাৎ করেই পালিয়ে যায়। ডক্টর আখিকে ভালো করে দেখেন, বলেন একটা প্রেগন্যান্সি টেস্ট করতে। সবার চোখে মুখে তো খুশির ঝলকানি। তবে সাদা আখি নির্লিপ্ত, কারণ তারা জানে এমনটা হওয়ার নয়। তাছাড়া অনেকবারই তো টেস্ট করেছে, ফলাফল সব সময় শূন্য। এবারও যে তার অন্যথা হবে না কে বলতে পারে। তবুও ডক্টর যখন বলেছেন আখি একবার টেস্ট করে নেয়, সন্ধ্যার পরেই রিপোর্ট দেবে। সন্ধ্যার পরে সবার ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আখিও আছে তাদের মধ্যে। হঠাৎ করে সাদ হন্তদন্ত হয়ে বাসায় ফেরে। সবাই তার অস্থিরতা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। তবে সাদ কাউকে তোয়াক্কা না করে সোজা গিয়ে আখিকে জড়িয়ে ধরে। চোখ দিয়ে ঝরে পড়ে আনন্দের অশ্রু। সবাই বোঝে না আসলে হয়েছেটা কি। আজাদ চৌধুরীর কথায় সাদ আখিকে ছেড়ে দাঁড়ায়। আখির চোখে মুখে কৌতূহলের ছাপ। আজ সাদকে অন্যরকম লাগছে, তবে দুঃখী নয়, বরং একজন সুখী মানব বলে মনে হচ্ছে তাকে। আখি অপলক চেয়ে সেই হাসি ভরা মুখের দিকে তাকিয়ে থাকে। তবে চোখে মুখে তার প্রশ্নের সরাসরি। আবু, আবু আখি প্রেগনেন্ট? সাধের কথাটা আখির কানে যেন বজ্রপাতের ন্যায় বেজে ওঠে। সে চোখ বড় বড় করে তাকায় সাধের দিকে। তবে সাধ যে মিথ্যে বলছে না সেটা তার চোখই বলে দেয়। আখি হু হু করে কেঁদে ওঠে। এ কান্না যে সুখের কান্না, এত বছর পর সুখবর পাওয়ার কান্না। অবশেষে সৃষ্টিকর্তা বুঝি তার কথা শুনেছেন, মুখ তুলে চেয়েছেন তার দিকে। আথার কথাটা শোনা মাত্রই আখিকে জড়িয়ে ধরে। এহে, আমার একজন খেলার সাথী আসবে, আমার প্রিন্সেস আসবে। আখি আথারকে জড়িয়ে ধরে বলে, আসবে আব্বু, একটা ছোট্ট বেবি আসবে। সবাই একে একে আখিকে জড়িয়ে ধরে। সকলের চোখে পানি, তবে এই পানি তো আনন্দের। আখি তো আর অপেক্ষা করতে পারছে না। শুধু মনে হচ্ছে সময়টা পার হয়ে যাক, এখনই তার বেবি তার কাছে চলে আসুক। স্বামী সাতকে জড়িয়ে ধরে। কংগ্রেচুলেশন ভাইয়া।
থ্যাংক ইউ। আম্মু, আখির খেয়াল রেখো সবাই। ওর রিপোর্ট অতটাও ভালো না, ডক্টর ওকে বেড রেস্টে থাকতে বলেছে। এভাবেই কেটে যেতে থাকে দিনের পর দিন। বেডে আতশোয়া হয়ে শুয়ে আছে আখি, আর তার কোলে মাথা রেখে শুয়ে আছে সাদ। সে তার বেবির সাথে কথা বলে যাচ্ছে। সে পৃথিবীতে আসলে কি কি করবে সবটাই বকে যাচ্ছে। আখিও সাদের এই বাচ্চামো দেখে হেসে ফেলছে। কে বলবে এই ছেলেটা একটা সময় রাগী গম্ভীর ছিল, আজকাল তাকে দেখে মনেই হয় না সেটা। মনে হয় কেমন শান্ত একটা ছেলে। রাগ জিনিসটাই যার মাঝে নেই। আগে তো সে আখিকে চোখে হারাতোই, কিন্তু এখন যেন তার পরিমাণ কয়েকশো গুণ বেড়েছে। আখি আর বেবি ছাড়া সে চলতেই পারছে না। বেবি আসলে আমাকে এভাবে ভালোবাসবেন তো, নাকি সারাদিন তাকে নিয়ে পড়ে থাকবেন? বেবির আম্মুকে ভুলে যাওয়ার সাধ্য এই সাদের নেই, আর না আছে ইগনোর করার ক্ষমতা। হাজার ক্লান্তির মাঝে তুমিই তো আমার সব। আর রইল বেবির কথা, সে তো তোমারই একটা অংশ। তাকে ভালোবাসা মানে তোমাকেও ভালোবাসা। আখি হাসে সাধের কথায়। মানুষটাকে দেখলে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। প্রতি মুহূর্তে নতুন করে ভালোবাসা সৃষ্টি হয়, আর তাদের ভালোবাসার অংশই খুব শীঘ্রই দুনিয়াতে আসতে চলেছে। তাদের সন্তান, তাদের রক্ত। আজ ছুটির দিন। চৌধুরী বাড়ির সকলেই আজ বাড়িতে আছে। সাদ আখির চুল বেঁধে দিচ্ছে আর তার সাথে নানান কথা বলছে। অতঃপর চুল বেঁধে সে আখিকে খাইয়ে দিতে থাকে। অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে চুপচাপ বাচ্চাদের মতো শুয়ে পড়বে। আখি দুগাল খেয়ে বাকিটা আর খেতে পারে না। হঠাৎ করে তার গাটা গুলিয়ে আসে, বেডের মাঝেই বমি করে দেয়। সাদ আখিকে একটু সাইডে বসিয়ে কোনো রকম সংকোচ ছাড়াই সবটা পরিষ্কার করে। আখির চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। আখি যেন অল্পতেই নেতিয়ে পড়ে। ডেলিভারির দিন যত এগিয়ে আসছে, আখির দুর্বলতা ততই বাড়ছে। আজকাল কিছুই খেতে পারে না, যা খায় সেটাই বমি হয়ে বাইরে বেরিয়ে আসে। দুপা ফুলে ঢোল হয়েছে, যার জন্য হাঁটতেও কষ্ট হয় তার। কোনো রকমে বাথরুম পর্যন্ত এগিয়ে যায়। বেশিরভাগ সময় সাধই তাকে নিয়ে যায়। খুব একটা দরকার না পড়লে অফিসে সে যায় না বললেই চলে। বাড়িতে থেকেই সমস্ত কাজ করে। আখি তাকে কতবার করে অফিস যাওয়ার কথা বলে, কিন্তু সে ছেলে বারবার ধমক দিয়ে আখিকে চুপ করিয়ে দেয়। যদিও এই অবস্থায় সাদের সঙ্গে আখির ভালোই লাগে, তবে তার জন্য সবাইকে এতটা ব্যস্ত হতে দেখে মাঝে মাঝে তার খারাপও লাগে। আখি বেডে শুয়ে উসখুস করতে থাকে। কোনো দিকে পাশ ফিরে শুয়েই শান্তি পায় না। কি হয়েছে আখি? কোথাও ব্যথা করছে? আমাকে বলো, আমি টিভি দিচ্ছি। ব্যথা তো সারা শরীরে হচ্ছে। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে, যা অসহ্যদায়ক হয়ে উঠেছে। একটা সময় আখি ঘোঙাতে থাকে। সাদ ভয় পেয়ে যায় কিছুটা। আখির লেবার পেন হতে পারে। সাদ তাড়াতাড়ি তাকে নিয়ে ছোটে হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বড়রাও সেখানে যায়। বাড়িতে থেকে যায় জান্নাতুল বেগম, সাবিহা বেগম, সাজি আর আথার। হসপিটালে কেবিনের বাইরে পায়চারি করছে সাদ। আখিকে কেবিনে নেওয়া হয়েছে। সাদকে বড্ড অস্থির লাগছে। সামির তাকে নানান বাক্য ছুড়ে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও সাদ এক বিন্দু শান্ত হতে পারছে না। বুকের মাঝে অসহ্য এক যন্ত্রণা হচ্ছে। আখি ও বেবির জন্য মনটা তার কু গাইছে। একটু পরেই একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে সকলের কানে। সাদ সঙ্গে সঙ্গে কেবিনের দিকে এগিয়ে যায়। একজন নার্স একটা তোয়ালে মোড়া বাচ্চা এগিয়ে দেয় সাদের দিকে। সাদ অপলক চেয়ে থাকে সেই বাচ্চাটির পানে। উজ্জ্বল ফর্সা শরীরটা একদম পুতুলের মতো। সাদ কাঁপা কাঁপা হাতে বাচ্চাটিকে কোলে নেয়, বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। বলেই নার্সটি চলে যায়। সামির গিয়ে তৎক্ষণাৎ বাড়িতে কল লাগায়। সাজ্জাদ চৌধুরী, আজাদ চৌধুরী নাতনি হওয়ার সুখে মিষ্টি কিনতে ছোটেন। চৌধুরী বাড়ির প্রথম মেয়ে সন্তান, তার ওয়েলকামও তো তেমনটাই হওয়া উচিত। সাদ তার মেয়ের সারা মুখে চুমু খেতে থাকে। আমার আলো ভরা জীবনে তুই দেবদূতের মতো এসেছিস। আমার আর আখির জীবনটা আরো নতুন রঙে রাঙিয়ে দিয়েছিস। এই অভাগাদের জীবনে তোকে আগমন আমার ছোট্ট সোনা। এই জীবনের সমস্ত অন্ধকার কেটে আজ নতুনভাবে সূর্যোদয় হয়েছে। এই কিরণে নতুনভাবে তোকে পেয়েছি, নতুন রসনাই হয়ে। তাই তোর নাম রাখলাম রশনি, আমার রশনি। এভাবেই সবার মাঝে আনন্দের আলো হয়ে থাকিস। ভাইয়া, আমার কাছেও একটু দাও, আমিও সোনামণিকে দেখি। সাদ ছোট্ট রশনিকে সামিরের কোলে দেয়। ওকে নিয়ে রাখ, আমি একটু আখির সাথে দেখা করে আসি। বলেই সাদ কেবিনে প্রবেশ করে।
আখি চোখ বন্ধ করে শুয়ে আছে। সাদ ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়, আখির পাশেই দাঁড়িয়ে তার মাথায় হাত রাখে। মাথায় কারো স্পর্শ পেয়ে আখি পিট পিট করে চোখ খোলে। সাদের চোখের অশ্রু তার দৃষ্টিগোচর হয়। সাদ আলতো হেসে বলে, আমার জীবনটাকে নতুনভাবে রাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আখি। আমার রাজকন্যাকে উপহার দেওয়ার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, সারাটা জীবন। প্রতি উত্তরে আখি হাসে। কি অমায়িক সেই হাসি, সাধের প্রাণটা জুড়িয়ে আসে। পরের দিন সকাল সকালই সবাই হসপিটালে এসে পৌঁছায়। আথার যখন থেকে শুনেছে আখির মেয়ে হয়েছে, তখন থেকে হসপিটালে আসার জন্য বাড়ি মাথায় তুলেছে। সারা রাত ঘুমায়নি, তাই তো সকাল সকাল বেবিকে দেখতে চলে এসেছে। তবে হসপিটালে এসে রশনিকে কাঁদতে দেখে সে নাক কুঁচকে ফেলে। কিছুতেই রশনির কান্না থামে না। একটা সময় আথার বেশ রেগে গিয়ে বলে, আম্মু ওই ছিচকাদিনী মেয়েটাকে আমার কোলে দাও তো। সাজিও খুব আস্তে করে রশনিকে আথারের কোলে দিয়ে দেয়, কিন্তু অবাক করা বিষয়, আথারের কোলে গিয়ে সে চুপ হয়ে যায়, কেমন গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। আথার অপলক চেয়ে থাকে রশনির পানে, কেমন মায়া ভরা দৃষ্টি তার। রশনির দিক থেকে নজরই সরে না তার। 8 বছরের আথার হেসে বলে, চৌধুরীর বাড়ির রাজকন্যা, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। ঠিক এভাবে তোমার সব কান্না থামিয়ে নিজের কাছে রেখে দিব, দেখো। আথারের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। তবে বাচ্চা এই ছেলেটির মনের অভিব্যক্তি কেউ বুঝে উঠতে পারে না। দিগন্তে সূর্য ঢলে পড়েছে অনেক আগেই। আকাশে মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে বাঁকা চাঁদ। চৌধুরী বাড়ির অন্দরমহল সবে শান্ত হয়েছে। ব্যালকনিতে বসে আছে সাদ আর আখি। আখির কোলে মাথা রেখে ঘুমোচ্ছে আথার, আর সাধের কোলে ছোট্ট রশনি। মেয়েটি ভীষণ চঞ্চল হয়েছে, হাতের কাছে যেটাই পায় সেটাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। কেউ বকা দেওয়ার সাহসও পায় না, বরং মেয়েটির এই হাসি মুখটা দেখেই সবাই শান্ত হয়ে যায়। আজাদ চৌধুরী এখন আর অফিস যান না, সারাদিন নাতি নাতনিদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দেন। আর আথার, সে তো পড়াশোনার ফাঁকে যে সময়টা পায় রশনির কাছে এসে বসে থাকে। রশনিকে একটা দিন না দেখলে তার পুরো দিনটাই খারাপ যায়। এমনকি রশনিকে আখি খান বাড়িতে নিয়ে গেলেও আথার তার পিছু পিছু ছুটে যায়। সবাই তো মজা করে বলে, বোনকে পেয়ে এই অবস্থা, না জানি ছেলে বউ পেলে কি করবে। আথারও তখন হেসে হেসে বলে, বউকে আমি মাথায় তুলে রাখবো, ঠিক আব্বু আর পাপার মতো, তাই না পাপা? সাদও তখন হেসে উত্তর দেয়, একদম মাই প্রিন্স। বউ হচ্ছে ভালোবাসার সঙ্গী, তাদের সবসময় ভালোবাসতে হয়। আথারও হাসে, ভেবে নেয় বড় হলে সেও কাউকে অনেক ভালোবাসবে, তাকেও বড়দের মতো আগলে রাখবে, যত্নে রাখবে। তবে একটা ব্যাপার সবাই খেয়াল করেছে, অবিকার মেয়েকেও আথার ভালোবাসলেও রোশনির মতো পাগলামি করে না। হয়তো রোশনি সবসময় তার চোখের সামনে থাকে বলে এটাই করে। কি দেখছো? সাধের কথায় আখির ধ্যান ভাঙে, হেসে বলে, দেখছি ওই চাঁদকে, বড্ড আনন্দিত লাগছে তাকে। ঠিক আমাদের মতো, তাই তো? আখি হেসে উত্তর দেয়, আচ্ছা, আমরা ওদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো তো? আদর্শ বাবা মা হতে? নিশ্চয়ই পারবো, পারতে হবেই। ওরা আমাদের বেস্ট সন্তান হবে, দেখো। সেটাই যেন হয়। সাদ রশনিকে বেডে শুইয়ে দিয়ে আসে। পরপর আথারকেও তার রুমে শুইয়ে দিয়ে আখির পাশে তার গা ঘেঁষে বসে, একটা হাত দিয়ে জড়িয়ে নেয় তাকে। অনেক ভালোবাসি আখি। আমিও ভালোবাসি প্রিয়, যতটা আপনি ভাবেন তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসি। তাহলে আজ আরেকবার ভালোবাসার সংজ্ঞা শেখাই, আবার হারিয়ে যাই দুজন দুজনের মাঝে। আমার সন্তানের আম্মু কি সম্মতি দেবে তাতে? আমার সবটুকু তো শুধু আপনারই, এই আখির জীবনটাও আপনার, এত অনুমতি কিসের? সাদ জড়িয়ে ধরে আখিকে, কোলে তুলে নিয়ে যায় অনর্ত, ভেসে যায় ভালোবাসার সাগরে, যার সাক্ষী চাঁদ এই নীরব রাত্রি।